আচ্ছা যাই হোক, পরিচয় আস্তে আস্তে হওয়া যাবে, এটা বিষয় না। কথা হচ্ছে যে আমি যেটা শুরুতে আসলে মানে তোমাদের কাছ থেকে জানতে চাই তোমাদের আসলে প্রবলেমটা কোথায় আর কি। ঠিক আছে, কেমিস্ট্রি তো অলরেডি তোমরা হয়তো পড়ছো, কোন কোন অধ্যায় আছে এগুলো তোমরা সম্পর্কে জানো। তো আমি আসলে শুরুতে দেখাবো হচ্ছে যে তোমাদের কাছ থেকে শুনবো তোমাদের প্রবলেম কোথায়, এরপর আসলে আমরা শিখবো যে আসলে কোনগুলো আসলে পড়তে হবে আর কোনগুলো আসলে পড়তে হবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি যদি ফুল মনে করো একটা বই পড়েই ফেললা, তোমার আউটপুট শূন্য, তাহলে দরকার আছে? তার মানে আসলে যেগুলো থেকে মার্ক আসে সেগুলো আসলে আমরা পরে ট্রাই করবো আর কি, যে কোনগুলো আসলে মার্ক বেশি আসে বা কোনগুলো আসলে পড়া দরকার। বা আমাদের অনেক সময় এরকম টেন্ডেন্সি থাকে যে ধরো আমি জৈব যৌগ পড়বো না, এখন তুমি যদি জৈব যৌগ বাদ দাও তাহলে তুমি ধরে রাখো যে তুমি 10 মার্ক 12 মার্ক পিছিয়ে আছো, বুঝছো? সেটা শূন্যস্থান টিক চিহ্ন দিয়ে হোক বা তোমার রিটেন কোশ্চেন দিয়েও আসলে হোক, বুঝছো? এখন তুমি যদি চিন্তা করো যে ম্যাথ পার্ট বাদ দিচ্ছ, তার মানে তুমি ধরেই রাখো যে তুমি 5 মার্ক কম হাতে নিয়ে কেমিস্ট্রিতে অ্যান্সার করতে যাচ্ছ। ঠিক আছে, এখন এদিকে যদি তুমি জারণ বিজারণ না পারো, তার মানে তোমার এখানেও ধরতে হবে যে তোমার 5-7 মার্ক তোমার হাতে নেই। কথা বুঝছো কি? তার মানে আসলে বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো কিছুই বাদ দেওয়া ঠিক না। তবে দেখো, আমরা ভৌতকে যতটা বেশি গুরুত্ব দেই, এটা যদি তুমি জৈব যৌগ বা ম্যাথ পার্টে গুরুত্ব দাও তাহলে বেশি মার্ক পাবা, এটা আমি বলে দিতে পারি আর কি। ঠিক আছে, তো সেদিক থেকে আমরা ভৌততে যেটা করি, যেমন কোয়ান্টাম সেট, সবারই ফার্স্ট প্রবলেম থাকে এটা, যে কোয়ান্টাম সেটে আসলে প্রবলেম। আর আমি যখন প্রাইভেট পড়াই আমার ক্ষেত্রেও যেটা হয়, আমি শুরুতেই বুঝে যাই যে এরা আমার কাছে প্রাইভেট পড়তে আসছে মানে এদের কোয়ান্টাম সেটে প্রবলেম আছে। কিন্তু কোয়ান্টাম সেট তুমি যদি প্রিভিয়াস যেতে দেখো, কখনোই তুমি দেখবা না যে কোনো কোয়ান্টাম সেট আসলে ডুয়েট পরীক্ষা আসছে, এটাই বাস্তব। ঠিক আছে, বুঝছো কি? তো বিষয় হচ্ছে যে এই কারণেই কোনগুলো পড়া দরকার কোনগুলো, আমরা এর মানে এই না যে আমি আসলে কোয়ান্টাম সেট পড়াবো না, বুঝছো? কিন্তু কথা হচ্ছে তোমার গুরুত্বের জায়গাটা আসলে কোথায় থাকবে সেটা একটা ব্যাপার। যেমন এরপর হচ্ছে তোমরা বন্ধন, মনে করো বন্ধনগুলা এমনভাবে চিন্তা ভাবনা করো, এমনভাবে পড়ো যে বন্ধন না পারলে মনে হয় তোমার জীবনটাই শেষ, মানে এরকম একটা বিষয়। কিন্তু আসলে বন্ধন থেকে কোশ্চেন কীরকম আছে সেটা কি কখনো দেখো? এখন তোমার মনে করো বড় ভাই অমুক ভাই তমুক ভাই পড়াইছে, এগুলো পড়তেই হবে। বা হচ্ছে যে দেখা যায় একটা বিষয় তোমাদের আমি ক্লিয়ার করে বলি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। ধর আমি তোমাদের ক্লাস নিচ্ছি এখানে, কারণ আমি যেগুলো পড়াবো এগুলো থেকেই কোশ্চেন করা ট্রাই করবো, তাই কি না? এখন বিষয় হচ্ছে যে তুমি যদি অন্য কোথাও মানে পরীক্ষা দাও, তাহলে ওই কোচিংয়ে যে ভাই বা যেভাবে ক্লাস নিয়েছে ওইভাবে কোশ্চেন করা ট্রাই করবে, তাই কি না? তো সেদিক থেকে হচ্ছে যে তুমি যদি এই কোশ্চেনের গ্যারাগলেই পড়ে থাকো, যে ধরো তুমি একটা সিলেবাস গোছাই নিছো, শেষ দিকে মডেল দিচ্ছ, প্রি মডেল দিচ্ছ, তখনও যদি দেখো যে 2-1 কোশ্চেন নতুন আসছে, তুমি এখন এই 2-1 কোশ্চেনও সলভ করার ট্রাই করতেছো, এগুলো কিন্তু আসলে বোকামি। তোমার সিলেবাস যতটুকু আছে ততটুকুই তুমি নিয়ে থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে দেখবা যে তুমি ভালো করতেছো। এখন মনে করো তুমি শেষ দিকে এসেও সিলেবাস বাড়াচ্ছ, তোমার সিলেবাসের কোনো গোছানোর নামগন্ধ নেই, তাহলে হচ্ছে তুমি শর্ট থেকে আসলে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট। যারা শর্ট থেকে চান্স পায়, ঠিক আছে, তারা হচ্ছে যে এভাবেই চিন্তা করেই আসলে চান্স পায়। প্রিভিয়াস ডেতে আমি একটা স্টুডেন্টে পড়াতাম, ওরাই শুধু আমার পরিচিত ছিল, তো ওরে আমি কেমিস্ট্রিতে কয়টা ক্লাস নিতে জানো? 7টা কি 8টা। অবশ্য ও লঙ্গে ছিল, এই কারণে হয়তো বা কম লাগছে, কিন্তু কথা হচ্ছে ওরে আমি কি পড়াইছি। তোমরা এইটা যদি খালি শোনো তাহলে তুমি আইডিয়া পাবা যে আসলে কি দরকার তোমার পড়ার। ওরে আমি ধরো পড়াইছি জারণ বিতরণের উপর 2টা ক্লাস নিয়েছি। কয়টা ক্লাস? 2টা। ম্যাথের ওপর ওভারঅল ওর মনে হয় আমি 3টা ক্লাস নিয়েছি সর্বোচ্চ। এদিকে জৈব যৌগের ওপর মনে হয় 2টা কি 3টা ক্লাস নিয়েছি। এখন এদিকে মনে করো যে ভৌত পাঠ থেকে ও শুধু আমার কাছে পড়ছে এসিড ক্ষার লবণ। কি পড়ছে? শুধু এসিড ক্ষার লবণ, বুঝছো? আর ওই দিনেই ওরে আমি একটু পর্যায়বৃত্ত ধর্মগুলো দেখাইছিলাম, যে বাম থেকে ডানে গেলে কি হয় এটা আর কি, বুঝছো? তো এগুলা পড়েই কিন্তু ওকে যখন আমি ধরেই নিয়েছি যে ও আসলে চান্স পাবে না, বুঝছো? এটা সত্যি কথা। ওরে আমি ও চান্স পাওয়ার পরও বলছি যে ভাই আমার কিন্তু বিশ্বাস হয়নি যে তুমি চান্স পাইছো। ওর যখন আমি রেজাল্টটা নিজেও দেখছি, যেহেতু আমার স্টুডেন্ট, চেক করছি, হ্যাঁ, এখন চেক করে দেখলাম যে ওর নাম আসলে, তা আমি আসলে কনফিউজড যে আসলে ওই কি না। নামটা আবার ভালো করে দেখলাম, যে দেখি যে না ওই আসলে হবে, কারণ ওর রোলটা আমি জানতাম। ঠিক আছে, তো সেদিক থেকে ওর পরবর্তীতে ওকে আমি যেটা জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কেমিস্ট্রিতে আসলে কি করছিলা, ওই সময় তো আন্দোলন হইলেও দেখলাম অনেক বেশি ফেসবুকে অ্যাক্টিভ। আমার মনে হলো যে এ মনে হয় এডমিশন ছেড়েই দিয়েছে। কিন্তু ও আমার যেটা পরবর্তীতে বললো যে ভাই আপনি যেগুলো পড়াইছেন আমি শুধু এগুলোর উপরেই ফোকাস দিয়েছি, এদিকে ভৌত টৌত ওইরকম ওভাবে আর চেক করিনি। ঠিক আছে, তুমি কোশ্চেন ব্যাংক দেখো, ভৌত থেকে কী কোশ্চেন আসছে তুমি আসলে নিজেদের জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবা যে আসলে এইভাবে আসলে পড়া উচিত। এখন তুমি যদি এইভাবে কেমিস্ট্রিকে চিন্তা করো, সর্বোচ্চ হয়তো বা তোমার কেমিস্ট্রি গোছাতে আমি ধরো পড়ালেতে তো আমাকে সব কিছুই পড়াতে হবে। এখান থেকে আমি ধরো একটা ক্লাস নিচ্ছি, নেওয়ার পর কিন্তু ভাই আমি বলে দিব যে এতটুকুই তোমাকে করতে হবে, বাকিগুলো পড়ার দরকার নেই। কিন্তু আমারে তো আসলে ওই একটা সিকুয়েন্সিয়াল অনুযায়ী যাইতে হবে, তাই তো আমাকে পড়াতে হবে। কিন্তু তোমাদের আমি বলবো যে ভাই এতটুকুই পড়া দরকার, তোমরা এতটুকুই পড়বা। কথা কি বুঝছো?
এইভাবেই মনে করো যে তাহলে তোমার সিলেবাসটা ছোট হয়ে যাবে। এখন মনে করো আমি সবই পড়াচ্ছি, তুমি মনে করো এগুলো সবই নোট ডাউন করতেছো, তুমি মনে করো যে বাসায় গিয়ে রঙিন কালার, রেড কালার, মানে যত ধরনের কালার আছে কালার দিয়ে মনে করো নোট টোট করে ফেললা। এখন বিষয় হচ্ছে এগুলো তো ভাই করার দরকার নেই, কারণ এখানে তোমার বেশি সময় যাচ্ছে। তোমার নোট যত ছোট হবে তত তোমার জন্য সুবিধা, তাই কি না? তোমরা ওভাবেই আসলে চিন্তা করবো। এখন কথা হচ্ছে আমরা কি পড়বো এটা আসলে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা আসলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো, আর একটা বিষয় তোমাদের বলে রাখি আর কি, আমি আসলে স্মার্ট বোর্ডে আগে থেকে ইউজ টু না, সেদিক থেকে হয়তো বা 2-1 ক্লাস আমার একটু প্রবলেম হতে পারে লিখতে আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো, আমি প্রথমে যেটা লিখবো আর কি, যে আমাদের কি কি টপিকস আসলে পড়া দরকার, ঠিক আছে? কি কি টপিকস আসলে পড়া দরকার। তো প্রথম যেটা আমরা গুরুত্ব দিব আর কি সব থেকে বেশি, এগুলো তো আমরা সিকোয়েন্সিয়ালি পড়বো, কিন্তু গুরুত্বের তালিকায় কে প্রথমে থাকবে সেটাকে যদি তুমি করতে চাও তাহলে প্রথম তালিকায় হচ্ছে তোমার জৈব যৌগ। প্রথম তালিকায় কি হচ্ছে? প্রথম তালিকায় হচ্ছে তোমার জৈব যৌগ। কথা কি বুঝছো? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যেটা পড়বা আর কি, সেটা এর পরবর্তীতে তালিকায় আমাদের থাকবে হচ্ছে তোমার জারণ বিজারণ। বুঝছো? আচ্ছা, তৃতীয় তালিকায় তুমি রাখতে পারো হচ্ছে যে ম্যাথ পার্ট। ম্যাথ পার্টকে আসলে রাখতে পারো আর কি। কথা কি বুঝছো? তাহলে এখন কথা হচ্ছে ভাই জৈব যৌগ থেকে তাহলে কিরকম টাইপের কোশ্চেন আসে সেটাও তো জানা দরকার। জৈব যৌগতে তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে বুঝবা এখান থেকে অনেক সময় আসে নামকরণ, এখান থেকে আসে নামকরণ একটা কোশ্চেন। দ্বিতীয় ধরো এখান থেকে কোশ্চেন আসে তোমার হচ্ছে গিয়া বিক্রিয়াগুলো যেগুলো আর কি, যে এটা থেকে এটা তৈরি করো, অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করো, এরকম টাইপের। তার মানে এখান থেকে বিক্রিয়া পুঁথিবারই আসে। বুঝছো? আচ্ছা, তার মানে এখান থেকে এরকম টাইপের কোশ্চেন আছে। আর কিছু সংজ্ঞা টাইপের কোশ্চেন আছে, তোমরা দেখতে পারো যে প্রিভিয়াস ডেতে এরকম কোশ্চেন আসছে যে অ্যাবসলিউট অ্যালকোহল কাকে বলে, বা পরম অ্যালকোহল কাকে বলে, বা পাওয়ার অ্যালকোহল কাকে বলে। তারপর হচ্ছে অ্যালকিনকে প্যারাফিন বলা হয় কেন, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, অ্যালকিনকে ওলিফিনস বলা হয় কেন, মানে এরকম টাইপের কোশ্চেন। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে যে কিছু ধরো ছোট কোশ্চেন বা ছোট প্রশ্ন। বুঝছো? তাহলে এরকম টাইপের আর কি। তার মানে এখান থেকে ধরো প্রায় সময় হয়তো অনেক সময় নামকরণ আসেনি, এরকম হয়েছে। বিক্রিয়া কিন্তু প্রায় সময়ই আসে, ঠিক আছে? তারপর ছোট কোশ্চেনও প্রায় সময় আসে, এবং এমসিকিউ তো তোমাদের আলাদাভাবে আসেই। বুঝছো কথা? এমসিকিউ তো এখন তোমরা ওএমআর দিতে হয়, তোমরা তো সেটা জানো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এমসিকিউর ব্যাপারে একটু কথা বলে নিই আর কি। আজকের ক্লাসটাই আসলে ইন্ট্রো টাইপের আর কি। তো এমসিকিউর ব্যাপার আগে আমরা যখন পরীক্ষা দিতাম, ধরো আমি পরীক্ষা দিতে সেই হচ্ছে যে 19-20-এ, তো যখন আমরা ওই সময় পরীক্ষা দিতাম আমাদের সময় ছিল কি এমসিকিউগুলো আসলে কোশ্চেনের মধ্যেই ছিল। কিন্তু তোমাদের সময় মানে এর আগের বার থেকে যেটা হয়েছে যে এমসিকিউর জন্য আলাদাভাবে ওএমআর শিট দেওয়া হয়েছে। এতে করে প্রবলেমটা কি? এতে করে প্রবলেম হচ্ছে তোমার এমসিকিউর জন্য কিন্তু আলাদা সময় দিতে হচ্ছে। আমার কথা মানে বোঝো নাই? মানে এমসিকিউর জন্য ধরো তোমার বাধা ধরা 25 মিনিট মনে করো দিছে, এখন এমসিকিউর জন্য ধরো এই সময়টা দিছে, এখন এই সময়টা কিন্তু তোমার 2 ঘন্টার সাথে ইনক্লুড। এখন আগে যখন হচ্ছে যে আমাদের এমসিকিউ ছিল, আমরা তখন এমসিকিউ দাগাতামও না বা ওইরকম চিন্তা করতাম না। শেষের দিকে স্যার বলতো লাস্ট 2 মিনিট, ধাপ ধাপ করে মনে করে দাগাই দিতাম। তাহলে আমরা ওই সময়টা কী করতাম? রিটেন ভালো করে লিখতাম। এখন কথা হচ্ছে তোমাকে যখন এমসিকিউ দিচ্ছে, তুমি মনে করো যে এই 25 মিনিটে মনে করো যে ভুলভাল দাগাই দিলা, তার মানে তোমার সময়ও গেছে, তোমার মার্কও গেছে। তার মানে কি টার্গেট কি এমসিকিউকে করা উচিত কিনা? আমার কথা কি বুঝছো? আমাদের সময় আমরা কেন টার্গেট করতাম না? কারণ আমরা তখন রিটেন লিখতে পারতাম। কিন্তু এরকম তো না যে স্যার আমি এমসিকিউ লিখবো না, আমাকে রিটেন খাতাটা দেন, আমি রিটেন খাতা লিখবো। 25 মিনিটের আগে কি তোমার দিবে? তার মানে কি তোমার সময়টা চলে যাচ্ছে এবং তোমার মার্কও শূন্য। তার মানে চান্স পাওয়ার পসিবিলিটি তোমার শূন্য। এটাই বাস্তব, ঠিক আছে? ওকে, যাই হোক, তো এখন কথা হচ্ছে দেখো, তার মানে এই যে এই 25 মিনিট যে তোমার সময় থাকবে এটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। এবং এমসিকিউ কিন্তু 4টা যদি কেমিস্ট্রিতে থাকে তাহলে 4 × 2, তার মানে 8 মার্ক। বুঝছো? এখন অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে হয়তো তোমার কি বলে এমসিকিউ পুরোটাই করার কথা, তোমরা এরকম হয়তো অনেক সময় শুনতেছো, বা এমসিকিউ হয়তো আরও বাড়াতে পারে। তার মানে আমাদের কিন্তু মেইন ফোকাস থাকবে যে কোনো কিছু আমি যদি টপিক্স পড়াই ওখান থেকে কী ধরনের এমসিকিউ হতে পারে এটা আমি তোমাদের পড়াবো। কথা কি বুঝছো? তার মানে এমসিকিউটা আমি ওভাবেই তোমাদের পড়াই দিব, এবং অ্যাট দ্য এন্ডে গিয়ে অন্তত আমি 2-3টা ক্লাস ওভারঅল বইয়ের ওপর এমসিকিউর উপর পড়াবো। বুঝছো? ওকে, তার মানে এখন থেকে দেখো, এখান থেকে আমরা যেটা বুঝলাম যে জৈব যৌগ থেকে ছোট প্রশ্ন আসতে পারে, নামকরণ আসতে পারে, এবং এখান থেকে বিক্রিয়া আসে। আচ্ছা, এখন জারণ বিতরণ থেকে দেখো, জারণ বিতরণ থেকে যদি কখনো ওই জারণ বিতরণের সমতাকরণটাও না আসে, তারপরেও জারণ মান বের করার জন্য একটা এমসিকিউ আসে। বুঝছো? মানে এটা যে মিস যাবে তোমার জীবন থেকে এই ডুয়েট পরীক্ষায়, এটা আসলে পসিবল না। তার মানে এখান থেকে কিছু না কিছু আসবেই। তার মানে যেটা আসে ধরো হচ্ছে যে অর্ধজারণ, তারপর হচ্ছে তোমার অর্ধবিদারণ হচ্ছে সমতা।
এই টাইপের ধরো কোশ্চেন। তো এই টাইপের যদি তখন কোশ্চেন আসবে তখন মনে করো এখান থেকে হচ্ছে যে তোমার 4 মার্ক 5 মার্ক এরকম টাইপের কোশ্চেন থাকবে এখান থেকে। কথা কি বুঝছো? তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে কিন্তু বুঝবা, কোশ্চেন ব্যাংক দেখার আবার নিয়ম আছে। কারণ কোশ্চেন ব্যাংক তুমি যদি সেই মনে করো যুদ্ধের আগে দেখো, 10 সালের আগে দেখো, তাহলে কিন্তু আসলে হবে না, ঠিক আছে? কারণ ওই সময় যদি তুমি চেক করো দেখবা যে একটা ম্যাথে 7 মার্ক 6 মার্ক এই সময় এরকম ছিল। তুমি যদি এটাকে এখনকার সময়ে তুলনা করো, ঠিক আছে, বা তোমার জন্মের আগের বিষয়গুলো, তো ওগুলোকে যদি এখনকার সময় তুলনা করো তাহলে কিন্তু আসলে হবে না। তাহলে তোমার কোশ্চেন ব্যাংক চেক করতে হবে 19, 20, 21, 22 এই রিসেন্ট আর কি। কারণ কোশ্চেন কিন্তু ভাই আগের তুলনায় অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তার মানে তুমি যদি আগের গতানুগতিক ধারায় থাকো, তখন ম্যাথ সলভ করতে গিয়ে তুমি বড় বড় ম্যাথ সলভ করে ফেলতেছো। এগুলো তো ভাই এখন ম্যাথে আসলে মার্ক থাকে কত, 2 মার্ক 3 মার্ক, খুব বেশি 4 মার্ক। এখন একটা 2 মার্ক তো একটা এমসিকিউ দিয়েও থাকে। তাহলে ওই ম্যাথটা তোমার কীরকম দেওয়া উচিত? যিনি বা যারা আসলে কোশ্চেন করবে তারা তো ওই টার্গেটই তোমাকে কোশ্চেন করাবে। এই কারণে তোমরা দেখবা যে সবসময় পিএইচ থেকে ম্যাথ আসে। কেন আসে? পিএইচ এর ম্যাথ হচ্ছে যে খুবই সহজ, ক্যালকুলেটারের মান চাপলেই আসলে চলে আসে, ঠিক আছে? তুমিও খুশি, যে কোশ্চেন করলো উনিও খুশি, ঠিক আছে? মার্ক পাওয়া খুবই সহজ, তাই কিনা? ওকে, তো এখন কথা হচ্ছে তার মানে এখান থেকে আমরা এই অর্ধধারণ অবিধারণ পড়বো এবং অনেক সময় হচ্ছে তোমার জারণ মান নির্ণয়টা আসে, জারণ মান নির্ণয় আসে, ঠিক আছে? তো এখানে একটা বিষয় তোমাদের আমি বলবো যে জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের যেগুলোর মান পজিটিভ আসবে ওর সামনে কিন্তু অবশ্যই পজিটিভ সাইন দিতে হবে। এখন তুমি যদি মনে করো যে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান তুমি 7 আসে আর কি, +7 আসে। এখন তুমি মনে করো অ্যান্সারে যদি শূন্য স্থান আসে, ধরো তুমি অ্যান্সারে দিতে শুধু 7, তাহলে কিন্তু তোমাকে 0 দিবে। কারণ যোজনী এবং জারণ মানের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যে জারণ মানে ধনাত্মক ঋণাত্মক সাইন দিতে হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন অনেক সময় এই কোশ্চেন আসে, তোমরা চিন্তা করো আর এই ডুয়েট তো এত খুবই সহজ কোশ্চেন করে, কিন্তু কথা হচ্ছে ওই জায়গায় যে অনেকে একটা ভুলের একটা পসিবিলিটি থাকে, এইটাই কিন্তু আসলে এখানে একটা বড় ব্যাপার। কথা কি বুঝছো? তার মানে হচ্ছে তুমি খুশিতে পরীক্ষা দিয়ে আসছো, খুবই ভালো হয়েছে, এরকম কিন্তু হয়। তোমরা হয়তো এখনও হয়তো চাকরির পরীক্ষা হবে দাও না, দেখা যায় আমরা চাকরির পরীক্ষা দিলে শুরুতে তো মনে করো যে চিন্তা করে ফেলি যে 80টা আমার ঠিক হয়েছে। এখন ওই মনে করো যে আস্তে আস্তে হিসাব করতে করতে বাসায় এসে দেখা যায় 50-60টা হয়ে আছে। কেন আসলে হয়? ঠিক আছে, এই যে শুরুতে খুব খুশিতেই লাগাই দেই, হ্যাঁ, এখন পরবর্তীতে এসে মনে হয় যে এরকম ব্যাপার। তো এই কারণে যখন তোমরা কোশ্চেন করবা বা অ্যান্সার করবা, তখন যেগুলো সহজ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সহজে ভুল হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। সহজে যদি তুমি ভুল করে ফেলো, তার মানে তোমার আসলে চান্স পাওয়ার পসিবিলিটি হচ্ছে খুবই কমে যাবে। ধরো একটা পিএইচ এর ম্যাথ তুমি ভুল করছো, 4 মার্ক একটা আছে, এটা সবাই পেরে যাবে, তুমি ভুল করছো, তার মানে তুমি কিন্তু ওই 4 মার্ক তারে ধরবা কোন দিকে, এটা তো একটা চিন্তা করতে হবে তোমাকে, তাই না? তাহলে সহজকে ভালোভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে ম্যাথ পার্ট। এখন ম্যাথ পার্টে ধরো মার্ক থাকে হচ্ছে তোমার 2 মার্ক থাকতে পারে, 3 মার্ক থাকতে পারে, অথবা সর্বোচ্চ হচ্ছে 4 মার্ক থাকতে পারে, এর বেশি কিন্তু মার্ক থাকবে না। তাহলে একটা 2 মার্কের ম্যাথের কথা তো বললাম আমি, তার মানে এটাকে যদি তুমি বাদ দাও, দেখো অনেক সময় 2টা ম্যাথ থাকতে পারে, 2 মার্ক একটা, 3 মার্ক 5 মার্ক, অনেক সময় একটা ম্যাথই থাকলো 4 মার্ক। তার মানে এখান থেকে তুমি বা ধরো 2টা ম্যাথ থাকলো 3, 3, 6, তার মানে অ্যাভারেজে তুমি 4-5 মার্ক অন্তত ধরতেই পারো যে ম্যাথ থেকে 4-5 মার্কই আসবেই। এখান থেকে ধরো এমসিকিউ এটা ওটা মিলে সব মিলে ধরো এখান থেকে ধরলাম আমাদের অন্তত 10টা মার্ক আসবে। এবং জারণ বিতরণ এটা ওটা মিলে ধরলাম এখান থেকে অন্তত 4 মার্ক 5 মার্ক আমি ধরে রাখলাম, তাই না? তাহলে দেখো তো ওভারঅল মার্ক আসলে কত আসে। ওখানে ধরো 10, এখানে ধরো 5ই ধরো, তাহলে আলটিমেটলি 20 মার্ক, মানে 50% মার্ক এখান থেকে তোমার আসতেছে। এবং ওভারঅল এমসিকিউ যে আছে, তাহলে এমসিকিউতে মনে করো ওখানে তোমার 8 মার্ক, তাহলে কত মার্ক হইলো? 28 মার্ক হয়ে গেছে। এখন আর মার্ক কোথায় আছে ভাই? আর মার্ক তো ভাই হচ্ছে তোমার ওই যে কিছু মুখস্থ বিষয় আছে, তোমরা মুখস্থ পড়ো, যে কি কি পড়ো কত? আকরিকের নাম, আকরিকের নাম, তারপর হচ্ছে তোমার ধাতুর সংকর, ধাতুর সংকর, তারপর হচ্ছে বাণিজ্যিক নাম, বুঝছো কি? তো এখন বিষয় হচ্ছে দেখো এই আকরিকের নাম, ধাতুর সংকর অথবা বাণিজ্যিক নাম, তোমরা কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝবা যখন আকরিকের নাম আসছে তখন আসলে বাণিজ্যিক নাম বা ধাতুর সংকর আসেনি, যখন ধাতুর সংকর আসছে তখন বাণিজ্যিক নাম বা আকরিকের নাম আসেনি, আবার যখন বাণিজ্যিক নাম আসছে তখন এই দুটো আসেনি, মানে অথবা। এখন এখানে যদি 3টা থাকে তাহলে 3 মার্ক, 4টা থাকলে 4 মার্ক। ধরো আমি বেশি করেই ধরলাম যে এখান থেকে মনে করো 4টা আসছে আর 4 মার্ক। কথা কি বুঝছো? তাহলে মার্ক কত হইলো? 32। এখন আর মার্ক থাকলো কত? 8 মার্ক। হ্যাঁ, এখন 8 মার্কের দাইলে চিন্তা করে দেখো ভৌত পাঠ যে এত বড়, তাহলে ভৌত পাঠের মধ্যে মার্ক কত থাকলো? 8 মার্ক থাকলো। এখন এখানকার মধ্যে চিন্তা করে দেখো যে হ্যাঁ ওই এমসিকিউর মধ্যে এই মার্কগুলো চলে গেছে। এখানে আরও কিছু অনেক সময় কোশ্চেনের একটু ভ্যারাইটিস আসে, যেমন অনেক সময় অনেকগুলো অক্সাইড দেয়, তোমার অক্সাইড থেকে বের করতে বলো যে এটা কোনটা কোন ধরনের অক্সাইড,
ঠিক আছে? তো এরকম টাইপেরও কিছু আসলে কোশ্চেন আসে, ওগুলো আমরা পড়বো, বাট আমি ওগুলোকে হাইলাইট করে রাখতেছি না। কথা কি বুঝছো? তার মানে এই মুখস্থর এই ব্যাপারগুলো একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, জৈব যৌগে যেমন রিয়াকশন থাকে তেমনি অজৈব যৌগেও কিন্তু কিছু রিয়াকশন থাকে, অজৈব যৌগেরও কিছু রিয়াকশন থাকে। তো ওখানে মনে করো যে আমরা ধরতে পারি যে ওগুলো আমরা পড়বো, তাহলে ওটাকে আমরা একটু ধরতে পারি যে অজৈব যৌগেরও আসলে আমরা কিছু রিয়াকশন আসলে চিন্তা করতে পারি। তো অজৈব যৌগের রিয়াকশন হিসাবে ধরো এখানে ধরো 2টা থাকলে 2 দুগুণ 4 মার্ক ধরলাম, 2 × 2 তাহলে হচ্ছে 4 ধরলাম, বুঝছো? তাহলে ওভারঅল এরকমই মার্ক থাকে, এবং বাকিগুলো হচ্ছে তোমার কি বলবো যে তোমার ভৌত পার্টে। এখন ভৌত পার্টের মধ্যে তাহলে ভাই হাইলাইট করা কোশ্চেন কি, সেটা তো জানা দরকার, তাই না? কারণ ভৌত পার্ট তো অনেক বড়ই। এখন আমরা কিন্তু দেখো জারণ বিতরণটাকে আসলে ভৌতর বাইরে চিন্তা করছি আর কি। তুমি যদি জারণ বিতরণকে ভৌতর মধ্যে ধরো তাহলে তো ওখানে মার্ক বাড়তেছে, কথা বুঝছো? তাহলে কি নেক্সট স্লাইডে যাবো? ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে তাহলে এখানে আমরা যেটা দেখবো আর কি, যে ভৌতর মধ্যে আসলে তোমরা কি পড়বা। ভৌতর মধ্যে সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ অধ্যায় মনে হয় সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, বুঝছো? এটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় মনে হয়। এরপরে যদি তুমি চিন্তা করো তাহলে হচ্ছে তোমার পর্যায় সারণী, ঠিক আছে? এরপর যদি তুমি চিন্তা করো, যদি লিখতে চাও তাহলে লেখা যায় হচ্ছে তোমার বন্ধন, বুঝছো? এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া একটা অধ্যায় ছিল, আপনি এটাকে এখানে লিখলেন না। এখন বিষয় হচ্ছে ওই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার যে বিক্রিয়াগুলো আছে এগুলো পড়ে তুমি আসলে ডুয়েটে অ্যান্সার করতে পারবে না, এটাই বাস্তব কথা, ঠিক আছে? তো এই জন্য ভাই তাহলে কি করা দরকার, আমরা কি করব, আমরা যেটা করব, আমরা আসলে ওভারঅল কিছু আসলে বিক্রিয়া যতটুকু বোঝানো যায় আমি ট্রাই করবো বোঝানোর জন্য, তোমরা আসলে ওগুলো আসলে প্র্যাকটিস করবা। আর জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে তোমাদের শুরুতে দেখাইছি, এগুলো আমি প্রতিটাই তোমাদের বোঝাই দেবো। ইভেন আমার মনে হয় যে তুমি ক্লাস করার পর এটা আমি অন্তত কথা দিতে পারি, তুমি আসলে জৈব যৌগের সব থেকে বক্স লেভেলের আসলে হয়ে যাবা যে ভাই জৈব যৌগ এত সহজ। মানে এটা কিন্তু আমি অ্যাট দ্য এন্ডে গিয়ে তোমাদের কাছে অন্তত রিভিউ নিব যে ভাই জৈব যৌগটা কেমন লাগে আর কি, ঠিক আছে? ওকে, তার মানে ওভারঅল এই হচ্ছে আমাদের কথাবার্তা, যে যেগুলো থেকে আসলে আমাদের কি কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা আসলে এখন তাহলে শুরু করতে পারি। তোমরা কি বুঝছো ব্যাপারগুলো? তাহলে কি কি আমাদের পড়া উচিত বা কি কি পড়া উচিত না, বুঝছো? ওকে, তাহলে আমরা তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে আমরা শুরু করি আর কি, যে আমরা কি থেকে আসলে শুরু করবো। আমরা একদম শুরু থেকেই শুরু করবো। ইভেন তোমাদের শুরুর দিকে হয়তো বা বোরিং লাগতে পারে ক্লাস, কেন? কারণ এগুলো ভাই আমি পারি, কিন্তু কথা হচ্ছে যে এই ইন্ট্রো থেকেই তো শুরু করতে হবে। এখন যারা পারে না তাদেরকে চিন্তা করতে হবে, বুঝছো কি কথা? তাহলে ক্লাসটা থাকবে যারা আসলে পারে না তাদের উপর ডেডিকেটেড করি, হ্যাঁ? যারা তোমরা পারো, এখন শুরুতে হয়তো বা পড়াবো পদার্থ কি, ভাই এটা তো পারি, এটা পড়ানোর কি দরকার। কিন্তু আমি সবসময় তোমাদের যেভাবে ট্রিট করবো যে তোমরা আসলে কিছুই পারো না, ফার্স্ট আসলে শুনতেছো, কথা কি বুঝছো আমার? ওইভাবে আমি চিন্তা করে পড়াবো আর কি, হ্যাঁ? আর আরেকটা বিষয় আমি বলি আর কি, সেটা হচ্ছে আমি ভাইকে শুরুতেই বলে দিছি যে ভাই 2-3টা ক্লাস আমি অন্তত ওদের নিব, যদি ওদের ভালো ফিডব্যাক দেয় বা ওদের যদি ইম্প্রুভমেন্ট হয় তাহলে আমি আসলে কন্টিনিউ ক্লাস করাবো, আদারওয়াইজ আসলে আমি ক্লাস করাবো না। কেন? কারণ কথা হচ্ছে এখানে দেখো তোমারও আসলে কিছু বিষয় আছে, তোমার সময়ের দাম আছে, আমারও আসলে সময়ের বিষয় আছে। আমি হয়তো এই সময়টা অন্য কাজে লাগাতে পারতাম, তোমরাও অন্য কাজে লাগাতে পারতা, বা অন্য কেউ ভালো পড়ালে তার কাছে করতে পারতা, ঠিক আছে? এই কারণে বিষয় হচ্ছে তোমরা ভাইকে অন্তত জানাইও 2-3টা ক্লাস পড়ার পর, হ্যাঁ? আর হচ্ছে বললামই তো যে বোর্ডের ক্ষেত্রে একটু হয়তো অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগবে, এতটুকুই আর কি, হ্যাঁ? এরপরে তোমরা 2-3টা ক্লাস পর যদি বলো যে হ্যাঁ ভাইকে বলো যে কন্টিনিউ ভাই করা যায়, তাহলে আমি আসলে কিন্তু কন্টিনিউ করাবো, এটা আমার স্ট্রেট কথা আর কি, বুঝছো? এখন বিষয় হচ্ছে যে তোমরা বলতেও পারতেছো না যে ভাই 4th ইয়ারে পরে সিনিয়র ভাই কীভাবে বলি যে ক্লাস ভালো লাগে না, এরকম হতে পারে না। তো এটা যাতে আসলে না হয়, কোনো হেজিটেশন নেই, তোমরা ডিরেক্ট ভাইকে বলে দিলাম যে ভাইয়ের আসলে ক্লাস পছন্দ না, ঠিক আছে? তাহলে আমি নেক্সট ডে থেকে আসবো না, এখানে আমার কোনো কিছু বলার নাই, ঠিক আছে? আর যদি মনে করো যে না কন্টিনিউ করা যায় তাহলে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আসলে করবো আর কি, ঠিক আছে? আর যতটুকু তোমাদের সাপোর্ট দেওয়া যায়। হ্যাঁ, এরপরে এটাও বলে দিতে পারি যে ধরো তুমি মনে করো যে আমি যদি ডুয়েট এরিয়ায় থাকি, তোমার যদি কোনো প্রবলেম থাকে, এরপরে তো পরিচয় বাড়বেই, তখন যে কোনো প্রবলেমে তুমি আমার কাছে ক্লাসের বাইরে গিয়ে আসলে জিজ্ঞাসা করতে পারো যে ভাই এই ব্যাপারটা মনে হয় আমার একটু বোধগম্য না, আপনি একটু যদি আমরা দেখাই দিতেন। সেটা ইভেন যদি পরীক্ষার মনে করো যে আগের সময়ও আমার ফোন করে যদি মনে হয় যে ভাই এই ব্যাপারটা মনে হয় ক্লিয়ার করলে ভালো হতো, অনেক সময় থাকে না খুঁতখুতি, ঠিক আছে? আমি হয়তো অনেক সময় কিছু আঞ্চলিক শব্দ আসতে পারে, হ্যাঁ? তোমরা ওইভাবে আর একটু কনসিডার করো আর কি। তো সেটা একটা বিষয়। ওকে, তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে যেটা পড়বো আর কি, আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি তোমরা যা শুধু গল্পই শুনে যাবা, ভালো করে নোট করারও দরকার নেই, কারণ এগুলো থেকে ডুয়েট পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। কিন্তু এই যে তোমরা কিছু জানো না, আমি এটাই ধরে নিলাম, ঠিক আছে? বেসিক মানে কিন্তু আসলে এরকম না যে হচ্ছে যে এগুলো দিয়ে মানে অনেক কিছু আসলে ঘটে যায়, ঠিক আছে? বেসিকেরও কিছু আসলে ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে পড়াবো। পদার্থ কি, এটা তো তোমরা অলরেডি পড়ছো, তাই না? কিন্তু আসলে কীভাবে আসলে আমরা শুরু করবো, আমি তোমাদের টেনে নিয়ে যাব যে কেমিস্ট্রির যে একটা কথা হচ্ছে যে একটার সাথে আর একটা যোগসূত্র, এটা আমি তোমাদের আসলে দেখাবো যে কীভাবে আসলে আসে।
ঠিক আছে, তাহলে আমরা গল্প না করে তাহলে শুরু করে দিই। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে পদার্থ। পদার্থ কি, তা এই ব্যাপারটা মনে করে পড়বো। তা এই ব্যাপারটার আগে আমি আর একটা জিনিস তোমাদের বলে নিই, সেটা তোমরা আসলে বুঝতে সুবিধা হবে যে কেমিস্ট্রি আসলে আলোচ্য বিষয় কি, ফিজিক্সের আলোচ্য বিষয় কি। তোমরা এই দুটাকে একটু যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবা যে ব্যাপারটা কি। দেখো ফিজিক্সের আলোচ্য বিষয় হচ্ছে, দেখো আমরা ফিজিক্সের আলোচনা কি, ধরো কাজ, কোনো বস্তুকে তুমি যদি স্মরণ ঘটাতে পারো তাহলে আসলে কাজ হয়। তারপর হচ্ছে যে তুমি মানে বল, তারপর হচ্ছে শক্তি, ঠিক আছে, এরকম টাইপের ব্যাপার। আর কেমিস্ট্রির আলোচনা কি, মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র কোনো একটা পদার্থ যদি তুমি তৈরি করবে, এটা কি দিয়ে আসলে তৈরি, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু আর কি, ঠিক আছে। যেমন এখানে আলোচনা থাকে অণু, পরমাণু, এরও ক্ষুদ্র অংশ, পরমাণু তো সব থেকে ক্ষুদ্র, এরও ক্ষুদ্র অংশ, এগুলো নিয়ে আসলে আলোচনা। মানে পদার্থটা আসলে কিভাবে তৈরি হয় এটার আলোচনা হচ্ছে কেমিস্ট্রির বিষয়। ফিজিক্সের বিষয় হচ্ছে পদার্থ তৈরির পরবর্তী অবস্থা, ঠিক আছে। যে ধরো তুমি পদার্থকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিলা, তারপর তুমি মনে করো কোনো জায়গাতে হাঁটতেছো, এই যে ঘর্ষণ হচ্ছে, এগুলো আসলে ফিজিক্সের আলোচনা। কথা কি বুঝছো? তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি ব্যাপারটা দুইটাই একদমই আলাদা আলাদা বিষয়, ঠিক আছে। আর ফিজিক্সের সুবিধা হচ্ছে কি, ফিজিক্সের একটা অধ্যায়ের সাথে ওই সূত্র দিয়ে আমরা ওই অধ্যায়টা করতে পারি। এই কারণে তোমরা দেখবা যে কোচিংয়ের করার ক্ষেত্রে কারোরই আসলে ফিজিক্সে কোনো প্রবলেম থাকে না, বুঝছো কথা। ধরো তুমি কাজ ক্ষমতা শক্তি পারো না, এটা কোনো বন্ধুর কাছ থেকে কাভার করে নিলা। কারণ কেমিস্ট্রির ব্যাপার হচ্ছে তুমি 2টা ক্লাস বোঝোনি, তার মানে তোমার মনে করো জীবনটা শেষ, কেমিস্ট্রি তোমার জীবনটা শেষ করে দিচ্ছে, ঠিক আছে। এখন তুমি যদি ক্লাসগুলো সিকুয়েন্সিয়ালি করো এবং বোঝো, তাহলে দেখবা যে কেমিস্ট্রি সব থেকে সহজ, এর সিলেবাস ছোটো, তোমরা ভৌত পড়তে পড়তে কেমিস্ট্রি 2বার মনে করো যে শেষ করা সম্ভব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে অ্যান্সার করতে কম সময় লাগবে ফাইনাল পরীক্ষায় ডুয়েটে গিয়ে, তুমি যদি আসলে পারো, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবা, কেমিস্ট্রিকে সবসময় মুখস্থর দিক থেকে আসলে চিন্তা করবা না, বুঝছো। এখন কেন আমি বলতেছি, দেখো তোমরা যদি ইংলিশ পড়া শুরু করতে চাও, এখন বাচ্চাকাল থেকে যদি চিন্তা করো, শুরুতে আমরা ABCD আসলে পড়ি, তাই কি না, মুখস্থ করি। এখন মুখস্থ করলে যেটা হয়, আমরা শুরুতে মুখস্থ বলতে পারি। এখন অনেকেই মনে করো হাত দিয়ে ঢেকে একটা লেটার ধরলো তোমারে, তখন কিন্তু আমরা বলতে পারতাম না। এই ব্যাপারটা হয়েছিল কি না, তাহলে তখন আমরা আসলে চেনা শিখি, শুরুতে মুখস্থ করে ফেলি, তারপর চেনা শিখি। এখন কেমিস্ট্রির ব্যাপারটা কি ভাই, কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে তোমার মৌল সম্পর্কে জানতে হবে। এখন তুমি যখন ABCD শিখে ফেলছো সেই 1-2-তে, এখন কেমিস্ট্রি আসে কোথা থেকে, 9-10-এ আসে। এখন 9-10-এ এসে তো ভাই ওই বেসিকগুলো তোমার মুখস্থ করতেই হবে, তাই কি না। এখন তুমি যদি કહো ভাই কেমিস্ট্রি শুধু মুখস্থই, এখন তুমি যদি মৌলগুলোকে না চেনো, তাহলে এর সাথে তুমি কিভাবে চিন্তা করবা আর কি। তার মানে আমরা যদি ইংলিশে মৌল চিন্তা করি ABCD, তাহলে এখানে মৌলগুলো হচ্ছে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, কথা কি বুঝছো। তাহলে এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, তো এখন কথা হচ্ছে পদার্থ কি যদি আমরা চিন্তা করি, তোমরা জানো যে যার ওজন আছে, তারপর হচ্ছে তোমার কি করে, জায়গা দখল করে এবং হচ্ছে কি বল প্রয়োগে হচ্ছে বাধা প্রদান করে, তাই না, এবং হচ্ছে বল প্রয়োগে বাধা প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাকে আমরা কি বলি, তাকে হচ্ছে পদার্থ বলে। এই হচ্ছে বিষয়। তাহলে পদার্থের সংজ্ঞা তোমরা জানোই, এটা আসলে লেখার তো আসলে কিছু নেই। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এতটুকু তো আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে পদার্থ আসলে প্রকারভেদ নিয়ে আসলে আমরা যদি চিন্তা করি, পদার্থকে আমরা গঠনগতভাবে 2ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ, ঠিক আছে। তাহলে গঠনগতভাবে 2 প্রকার, গঠনগতভাবে হচ্ছে তোমার 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে তোমার মৌলিক, আর একটা হচ্ছে তোমার যৌগিক, কথা বুঝছো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি বলি যে ভাই মৌলিক পদার্থ কি, এটা কিন্তু তোমরা সংজ্ঞা জানো, যে পদার্থকে ভাঙলে আমরা শুধুমাত্র ওই পদার্থই পাবো, হ্যাঁ, অন্য কোনো পদার্থ তুমি পাচ্ছ না আর কি, এটা মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে তুমি একাধিক মৌলিক পদার্থ পাবা, তাই কি না। তার মানে যে পদার্থকে ভাঙলে তুমি একাধিক মৌলিক পদার্থ পাবা, সেটাই হচ্ছে যৌগিক পদার্থ। উভয়ের ক্ষেত্রে কিন্তু একটা কমন সিনারিও আছে, সেটা হচ্ছে মৌল কথাটা কিন্তু রিলেটেড। তার মানে যে পদার্থকে ভাঙলে তুমি ওই পদার্থই পাচ্ছ, সেটাই মৌলিক পদার্থ, এবং যে পদার্থকে ভাঙলে তুমি একাধিক মৌলিক পদার্থ পাচ্ছ, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তার মানে উভয় ক্ষেত্রে কি মৌলিক কথাটা আসলে কমন কিনা। তার মানে এখানে কথা যেটা, সেটা হচ্ছে মৌল, ঠিক আছে। তার মানে যে কোনো পদার্থের ক্ষেত্রে আসলে মৌল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা একটা বিষয় জানো যে আমাদের এই রসায়নের মধ্যে বর্তমান আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি, 118টি। তার মানে বিষয়টা হচ্ছে যতগুলো পদার্থ আছে, তার মানে সবগুলো তৈরির পিছনে 118টা মুখ্য ভূমিকা পালন করে, তাই কি না। তার মানে আমাদের আলোচনা কিন্তু এই কারণেই দেখো থাকে যে 118টা মৌল নিয়ে, বুঝছো। তার মানে এই ব্যাপারটা নিয়ে আর কি, ঠিক আছে। তার মানে আমাদের আলোচনা এইগুলো নিয়েই শুধুমাত্র, যতগুলো তুমি পদার্থ দেখো, তুমি ধরো বালির কথা চিন্তা করো, এটাকে বলা হয় সিলিকন ডাইঅক্সাইড,
তার মানে এখানে সিলিকন অক্সিজেন আছে, এটা সমন্বয়ে ধরো বালি হচ্ছে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি যত কিছুই দেখো না কেন, এটা কোনো না কোনো মৌলের সমন্বয়ে তৈরি আসলে। কথা ক্লিয়ার? জৈব যৌগ পড়ালে আরো বেশি মজা পাবা আর কি। ওকে, এখন বিষয় হচ্ছে তাহলে আমরা এই ব্যাপারগুলো অন্তত বুঝলাম, তাই না? তাহলে মিশাই দিলাম এগুলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এরপরে আমরা আবার হচ্ছে পদার্থকে অবস্থা ভেদে 3টা ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে? 3 ভাগে। এটা কি কি? আরে তোমরা তো সেই, ঠিক আছে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তোমার তরল, আর একটা হচ্ছে তোমার বায়বীয়, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো একটা পদার্থকে আমরা কঠিন কেন আসলে বলি? আমার শুরুতেই কথা ছিল যে কেমিস্ট্রি আলোচনায় হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো নিয়ে, তাই না? এখন কথা হচ্ছে এখানে এইভাবে আমরা যদি সংজ্ঞাটা একটু চিন্তা করি যে এই কোনো একটা কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি করে? এরা হচ্ছে পাশাপাশি অবস্থান করে, এরা খুবই কাছাকাছি অবস্থান করে, তাই কি না? এখন তরলের ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষুদ্র ক্ষুদ্র, তাহলে এখানে হচ্ছে যে ধরো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে যে একটু কি দূরে দূরে অবস্থান করে, এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে? তারা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। কথা কি বুঝছো? তাহলে অন্তত এটা তো বুঝছো যে কঠিন, তরল এবং বায়বীয়র ক্ষেত্রে ব্যাপারটা কি। আমরা কেন ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে চিন্তা করতেছি? কারণ কেমিস্ট্রি আলোচনাই হচ্ছে এগুলো নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার কথা আমি বললাম, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কি খুবই কাছাকাছি অবস্থান করে, এবং তরল পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে, এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে আরো অনেক দূরে অবস্থান করে। কথা কি বুঝছো? তো এখন কথা হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে দেখো যখন এরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে, তারপরেও কিন্তু এদের মধ্যে নির্দিষ্ট একটা তো দূরত্ব আছে, তাই কি না? তো এখন কথা হচ্ছে দেখো এদেরকে এই যে নির্দিষ্ট যে দূরত্ব, এদেরকে বলা হয় কি আন্তঃআণবিক ধরো দূরত্ব, ধরো হচ্ছে তোমার আন্তঃআণবিক, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরপর হচ্ছে তোমার আবার এদের মধ্যে যে নির্দিষ্ট শক্তি বলে যে এরা পাশাপাশি অবস্থান করে, এদেরকে বলা হয় আন্তঃআণবিক কি শক্তি, ঠিক আছে। তো এগুলো আসলে তোমরা বুঝতে পারো আর কি। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে আসলে সংজ্ঞা আসলে গুরুত্বপূর্ণ না, বাট এখান থেকে এমসিকিউ যদি এরকম টাইপের আসে, তাহলে চিন্তা করে দেখো তো আন্তঃআণবিক দূরত্ব কার সব থেকে বেশি? অবশ্যই বায়বীয়র ক্ষেত্রে। তারপর হচ্ছে আন্তঃআণবিক শক্তি সব থেকে কার বেশি? কঠিনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন ধরো আমি মনে করি এখান থেকে একটা তোমার এমসিকিউ কোশ্চেন আসলে জিজ্ঞেস করলাম যে ভাই কঠিন পদার্থের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? অপশন এ যে কঠিন পদার্থের হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব সব থেকে বেশি, অপশন মনে করো 2, মানে এরকমভাবে অপশন থাকলো। কথা কি বুঝছো? তো বিষয় হচ্ছে এরকম যদি মনে করো কোশ্চেন আসে, তোমরা অ্যান্সার করতে পারবা কিনা সেটা হচ্ছে বিষয়। পারবা না? তাহলে এগুলো হচ্ছে অনেক বেশি কি ইজি আর কি ব্যাপার, তোমরা এগুলো অনেক পড়ছো আগে থেকে আর কি। তো এটাই আর কি বোঝাতে যাচ্ছে আর কি যে তাহলে সেক্ষেত্রে ওটা আসলে তাহলে ওটাকে বাদ দিয়ে দিলাম, ওটা বিস্তারে বাদ দিয়ে দিলাম, নাকি আরো পড়বা? দেখো এখান থেকে আমরা যদি ওটাকে চিন্তা করি আর কি, তাহলে কঠিনের ক্ষেত্রে হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে সব থেকে কি কম, তরলের ক্ষেত্রে হচ্ছে মাঝামাঝি টাইপের, এবং বায়বীয়র ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি। তো এগুলো সম্পর্কে মোটামুটি জানলেই এখান থেকে আসলে চলবে, এখান থেকে আসলে বেশি কিছু জানার দরকার নাই আমাদের। কিন্তু আগে একটা জিনিস লিখে রাখছি যে মূল হচ্ছে 118টি, ওখান থেকে আসলে আসি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কণাগুলোর মধ্যে হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। তো এখান থেকে দেখো একটা কথা মূলত আসে, সেটা হচ্ছে অণু একটা নামে একটা শব্দ মানে খুঁজে পাওয়া যায়, আণবিক, ঠিক আছে। এখান থেকে আসলে অণু কথাটার আসলে উৎপত্তি। এই যে কণাগুলো, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা আসলে বলতে পারি সেটা হচ্ছে যে অণু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অণু ব্যাপারটা আসলে জানলাম আর কি। এখন আমাদের তাহলে টার্গেট থাকবে হচ্ছে যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা, আমাদের টার্গেটই তো হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্রদের দিকে আসলে চলে যাওয়া আর কি। তার মানে দেখো এখানে হচ্ছে তোমার তাহলে পরবর্তী যে স্টেপ আমাদের হবে সেটা হচ্ছে অণু নিয়ে আসলে আলোচনা, বুঝছো? তাহলে আমরা এখন থেকে যতটুকু বুঝলাম যে এতটুকু পর্যন্ত আমাদের ক্ষুদ্র কণা হচ্ছে অণু, বুঝছো কথা? তাহলে এখন থেকে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের ক্ষুদ্র কণা হচ্ছে অণু, এখন এগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা থাকবে, কথা বুঝছো? ওকে, তাহলে মিশিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আলোচনা এখন কি হচ্ছে? অণু নিয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন অণুরও আসলে ক্ষুদ্রতম আর একটা কণা আছে, সেটাকে বলা হয় কি কত? পরমাণু। গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে অণুর যে ব্যাপারটা, তাহলে অণু এবং পরমাণু তোমরা আসলে সংজ্ঞা জানো। অণু কি? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার আসলে কি আছে? স্বাধীন অস্তিত্ব আছে, এটা আসলে জানো। এবং পরমাণুর ক্ষেত্রে তুমি চিন্তা করো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই। ওকে, এখন কথা হচ্ছে যে স্বাধীন অস্তিত্ব আছে এবং স্বাধীন অস্তিত্ব নেই, এটা দ্বারা আসলে কি বোঝায়, ঠিক আছে। ধরো আমি অণুর ক্ষেত্রে চিন্তা করলাম যে ধরো তোমার এটা একটা ধরো পাত্র, এই পাত্রে ধরো পানি আছে, ঠিক
ঠিক আছে, এই পাত্রে ধরো পানি আছে। তো এটা থেকে কিন্তু তুমি আমার বলতে পারছো যে ভাই এটা হচ্ছে এই পাত্রে পানি আছে। ধরো আমি পাত্রটাকে আরও ছোটো করে ফেললাম, এতটুকু মনে করো করলাম, তাহলে তুমি কিন্তু তাও বলতে পারতেছো যে ভাই এখানে পানি আছে, তাই কি না? ধরো আরও মনে করো পাত্রটাকে আমি ছোটো করে ফেললাম, তাও তুমি কিন্তু বলতে পারতেছো যে ভাই এটাকে এখানে কি আছে, পানি আছে। এখন করতে করতে ধরো আমি একদমই ক্ষুদ্র করে ফেললাম একটা কণা, ঠিক আছে। এই কণাটা আমরা খালি চোখে আসলে দেখতে পারি না, অণুকে দেখার জন্য মূলত ইউজ করা হয় কি অণুবীক্ষণ যন্ত্র। তো ওই যন্ত্রের সাহায্যে তুমি দেখতে পারো যে এটা আসলে পানি, একটা কণা, তাহলে এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় কি অণু। এটাকে বলা হয় স্বাধীন অস্তিত্ব, মানে কোনো একটা পদার্থের স্বাধীন অস্তিত্ব যতটুকু পর্যন্ত তুমি আসলে বিরাজমান, তুমি বুঝতে পারো যে এটা পানির অণু বা পানির কণা, তাহলে ওইটাকে বলা হয় অণু, বুঝছো? এর থেকে যদি ক্ষুদ্র হয়ে যায়, এর থেকে যদি আরও ক্ষুদ্র হয়ে যায়, সেখানে কিন্তু তুমি আর বলতে পারতেছো না যে এটা আসলে পানির কণা। তাহলে আর পরমাণুর ক্ষেত্রে কি কথা ছিল যে যার আসলে কি স্বাধীন অস্তিত্ব নেই। তার মানে একে যদি তুমি আরও বেশি ক্ষুদ্র করে ফেলো, যেটা তুমি আসলে বলতে পারতেছো না, তাহলে এতটুকু পর্যন্ত আমি এটাকে কি বলতে পারি, অণু। এর থেকে তুমি যদি আরও ক্ষুদ্র করে ফেলো, এখানে যদি তুমি আরও ক্ষুদ্র করে ফেলো, তাহলে সেটাকে বলা হবে কি পরমাণু। তাহলে অণু এবং পরমাণুর কি ব্যাপারটা বুঝছো, যে স্বাধীন অস্তিত্বের ব্যাপারটা কি বোঝায়? স্বাধীন অস্তিত্ব মানে বোঝাচ্ছে যতটুকু পর্যন্ত তুমি আসলে বলতে পারতো তো এটা আসলে পানির কণা, তার মানে সেটা হচ্ছে অণু। এর থেকে যদি তুমি ক্ষুদ্র করে ফেলো, তাহলে সেটা হবে কি পরমাণু, বুঝছো? ক্লিয়ার? তাহলে অণু পরমাণুর ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা এখান থেকেও কি বুঝলাম, যে সব থেকে ক্ষুদ্র কণা হচ্ছে কি পরমাণু। এখন পর্যন্ত আমাদের জানা মতে সব থেকে ক্ষুদ্র কণা হচ্ছে পরমাণু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর উপর হচ্ছে তোমরা হয়তো নাম শুনছো, বিজ্ঞানী জন ডাল্টনের নাম শুনছো, ঠিক আছে, কিন্তু খুবই শুনছো। ওকে, তাহলে দেখো এই জন ডাল্টনের একটা কথা আছে, ঠিক আছে। উনি কি বলছিল কত, তার মনে আছে? উনি বলছিল যে হচ্ছে পরমাণু অবিভাজ্য, ঠিক আছে, মানে পরমাণুকে আর ভাগ করা যায় না। পরমাণু কি অবিভাজ্য, মানে এরকে আর ক্ষুদ্র করা যায় না। ওনার এইটা ছিল মতবাদ আর কি। তখন এই মতবাদটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হতো, ঠিক আছে। তোমরা দেখবা যে বিজ্ঞানের যে কোনো কিছু আবিষ্কারের পিছনে তুমি যদি আগের দিনের কম্পিউটারের কথা চিন্তা করো, একটা পুরো ঘর মিলে একটা কম্পিউটার ছিল, তাই কি না? এরপর আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে দেখো এখন কত ছোট আসলে কম্পিউটার, তাই কি না? তো বিষয় হচ্ছে, আর এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এগুলো তাহলে আমরা কেন আসলে পড়ি? তোমরা যে কোনো কিছু পড়তে গেলে দেখা যায় যে তোমরা পুরোনো ক্লাসিক বিষয়গুলো আসলে পড়ো, তারপরে না আমরা ডিজিটালের দিকে আসি। মূলত কথা হচ্ছে কোনো ডিজিটাল কিছুর আবিষ্কার হয়েছে কি থেকে? ওই ক্লাসিক বিষয়গুলো থেকে, তাই কি না? না হলে তো আসলে আসতো না। এই কারণে আসলে দেখো এই জন ডাল্টনের যে কথা ছিল পরমাণু অবিভাজ্য, এটা আসলে ভাগ করা যায় না, এর উপর আসলে অনেকেই রিসার্চ চালাইছে যে দেখি তো আসলে একে আসলে আরও ক্ষুদ্র করা যায় কিনা, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটু পরে দেখি। তার আগে আমরা এই 118টা মৌলর যে ব্যাপার আছে সেই মৌলগুলো নিয়ে আসলে একটু কথা বলি আর কি। হ্যাঁ, তাহলে আমাদের সর্বশেষ কথা হচ্ছে জন ডাল্টনের এই কথার উপর আমরা বেস করে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে পরমাণু হচ্ছে ক্ষুদ্র, পৃথিবীতে আর কোনো কিছু নাই। এতটুকু পর্যন্ত তো ঠিকঠাক। ওকে, তাহলে এখন আমরা আসলে এই 118টা মৌল নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা শুরুতেই বললাম যে সমস্ত কিছু আসলে এই 118টা মৌলের উপর বেস করে আসলে গঠিত, তাই কি না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই 118টা মৌলকে আমরা কীভাবে আসলে চিনব? এদের তো নির্দিষ্ট আসলে নাম আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে দেখো আমাদের 118টা মৌলের মধ্যে প্রথম যে মৌলটা সেটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি যদি মনে করো যে হাইড্রোজেনকে হাইড্রোজেন আকারে লিখো, মানে কোনো একটা সংকেত আসলে লিখতে চাও বড় করে, তাহলে তো এটা লিখতেই তোমার মনে করো পাতা শেষ, তাই না? তো এইগুলোকে যেটা করা হয়েছে, এই যে তোমার এগুলোকে আসলে শর্টকাটে প্রকাশের জন্য আসলে কি বিভিন্ন প্রতীক আসলে ইউজ করা হয়েছে। কীভাবে প্রতীকগুলো ইউজ করা হয়েছে? মূলত কথা হচ্ছে যে এদের নামের প্রথম অক্ষর দিয়ে আসলে প্রতীক সৃষ্টি করা হয়েছে। যেমন হাইড্রোজেন যদি এইচ দিয়ে শুরু হয়, তাহলে একে আসলে এইচ দ্বারা আমরা যদি কখনো লিখি, এখানে যদি আমি শুধুমাত্র এইচ লিখি, তুমি কিন্তু এখন বলো যে ভাই এটা হচ্ছে হাইড্রোজেন, কারণ তুমি এটা চিনে গেছো যে এইচ দ্বারা হাইড্রোজেন বোঝায়। তাহলে কোনো একটা মৌলের যখন আমরা সংক্ষিপ্ত নাম আসলে প্রকাশ করি, সেটাকে বলা হয় কি প্রতীক। তার মানে এটা আমরা বুঝলাম যে এটার নাম হচ্ছে প্রতীক। তাহলে এটার নাম হচ্ছে কি প্রতীক। কথা কি বুঝছো? তাহলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা সাধারণত বলি প্রতীক। এগুলো কিন্তু ভাই আমি গল্প আকারেই করতেছি, তোমরা গল্প আকারেই নিও, ঠিক আছে, সিরিয়াস নেওয়ার কিছু নাই, কারণ এগুলো থেকে মনে করো কোশ্চেন আসার পসিবিলিটি কি 0.001%। কথা বুঝছো? ওকে, তো এইভাবেই আসলে চিন্তা করো আর কি। এখন বিষয় হচ্ছে তাহলে প্রতীক ব্যাপারটা তোমরা বুঝলা, তাহলে মৌলের নামে সংক্ষিপ্ত রূপের আসলে প্রতীক বলে। প্রতীকের আরও সহজ কথা হচ্ছে দেখো যখন নির্বাচন হয়, ধরো অমুক মার্কায় দাঁড়ায়, অমুক মার্কায় দাঁড়ায়, তাহলে আমরা যখন ওই প্রতীক দ্বারা চিন্তা করি, ধরো যখন তুমি ভোট দিতে যাচ্ছ, ধরো কেউ মনে করো যে ফুটবল মার্কায় দাঁড়াইছে, তাহলে তুমি চিন্তা করো কি, তাকে চিন্তা করো তখন কি হিসাবে কত ওই ফুটবল মার্কা দিয়ে। তার মানে ফুটবল মার্কায় যদি তুমি সিল মারো, তাহলে কিন্তু ভোটটা সে পাচ্ছে।
তার মানে প্রতীকটা কিন্তু আসলে এভাবেই বোঝায় আর কি, ঠিক আছে, যে কাউকে আমরা সংক্ষেপে আসলে যেভাবে আসলে প্রকাশ করি। কথা ক্লিয়ার? তাহলে প্রতীক বুঝছো। এরপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি কত, সংকেত, তাই না? সংকেতের ব্যাপারটা আসে কিভাবে দেখো, তাহলে আমরা যেটা বললাম প্রতীকের ক্ষেত্রে, এটা হচ্ছে মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। এখন কথা হচ্ছে দেখো, তোমরা ইংলিশে কি করো, ইংলিশে মনে করো যে তুমি ধরো শুরুতে কি পড়ছো কত, এ বি সি ডি, তারপরে হচ্ছে ই, এভাবে পড়ছো না? এখন এরপরে তুমি দেখো কি করছো, এরপরে মনে করো এগুলো থেকে ওয়ার্ড একটা তৈরি করছো। ধরো তুমি এখান থেকে মনে করো তৈরি করছো হচ্ছে ডি ও জি, ডগ মানে হচ্ছে কুকুর, এভাবে আসছে কিনা। তারপরে ধরো তুমি পড়ছো সি এ টি ক্যাট, ঠিক আছে, ই ডাবল জি এগ মানে ডিম, এভাবে পড়ছো না? তার মানে ব্যাপারটা কি দাঁড়াইছে, যে আমরা কি করছি, এগুলোকে আবার একসাথে অ্যাডজাস্ট করে শব্দ পর্যন্ত তৈরি করতে পারছি, তাই কি না? এখানেও যে ব্যাপারটা হচ্ছে, এই যে তুমি বিভিন্ন মৌলগুলো দেখছো 118টা, তাহলে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে আমরা কি করতে পারবো, এখানে মূলত তৈরি করতে পারবো হচ্ছে যৌগ। কথা বুঝছো? এখানে যেমন আমরা ইংলিশে বলি কি এগুলোকে ওয়ার্ড, মানে আমরা অ্যালফাবেটকে একত্রে করে ওয়ার্ড তৈরি করতে পারি, তেমনি কেমিস্ট্রিতে হচ্ছে এই মৌলগুলোকে আমরা একত্রে করে কি তৈরি করতে পারি, যৌগ তৈরি করতে পারি। কথা কি বুঝছো? তার মানে দেখো, আমরা যদি একটু সহজ একটা ব্যাপার দেখি সংকেতের ক্ষেত্রে, ধরো পানি যদি আমরা সংকেত আসলে চিন্তা করি, তাহলে পানির ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে এইচ, সংকেতের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে H2O, তাই না? তাহলে এখন তুমি এখানে বলো যে ভাই এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, তাহলে এই যে একটা নতুন কিছু তৈরি করলা তুমি, এগুলো কিন্তু ভাই শুরুতে কি ছিল, মৌল থেকে শুরু হয়েছে না? ওটা আমরা পরবর্তীতে পড়বো, আসলে আস্তে আস্তে ওগুলোতে যাবো আর কি। ওকে, তোমাদের বললাম এই যে তোমরা হয়তো শুরুর ক্লাসটা বোরিং লাগতেই পারে, কারণ এগুলো তোমরা পড়ছো। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে দেখো, তাহলে আমরা একাধিক মৌলকে আমরা একত্রে করে আমরা যৌগ তৈরি করতে পারি। এই যৌগের যখন আমরা সংক্ষিপ্ত রূপ লিখি, সেটাকে বলা হয় কি, সংকেত। তাহলে যৌগের সংক্ষিপ্ত রূপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সংকেত দ্বারা। কথা কি বুঝছো? তাহলে প্রতীক আমরা কাকে বলি, মৌলের আসলে কি সংক্ষিপ্ত রূপ। কথা ক্লিয়ার? তো এখানে আর একটা টপিক থাকে, যে প্রথম অধ্যায়ে তোমাদের এরকম মনে হয়, প্রথম কি দ্বিতীয় অধ্যায় থাকে, প্রতীক, সংকেত, যোজনী। তার মানে আমরা প্রতীক এবং সংকেত ব্যাপারটা বুঝছি, তাই না? এখন কথা হচ্ছে যোজনী ব্যাপারটা হচ্ছে যে শুরুতে অনেকেই চিন্তা করে ভাই যোজনী মুখস্থ করবো কিনা, এটা করবো কিনা, ওটা করবো কিনা। তবে আমি যোজনী তোমাদের পড়াবো যখন তোমাদের শেষ করে ফেলবো আর কি। ধরো কি বলে, ইলেকট্রন বিন্যাস পড়াবো, বা ধরো তুমি যখন পর্যায় সারণী পড়বা, পর্যায় সারণী পড়ার পর ইজিলি অনেক কিছু বলা যায় যে এর আসলে কি যোজনী কত। যেমন কথা হচ্ছে যে যোজনীগুলো মূলত ডিফাইন অনেক ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে তোমার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস থেকে। তোমরা যদি আগে পড়ছো একটু, এই কারণে আমি তোমাদের বলতেছি, যেমন হিলিয়ামের কাছাকাছি মৌলগুলো কারা, যেমন হাইড্রোজেন আছে কাছাকাছি, ওদিক থেকে চিন্তা করে লিথিয়াম আছে কাছাকাছি। তো হাইড্রোজেনকে যদি হিলিয়ামের মতো হতে হয়, তাহলে আরও একটা ইলেকট্রনের দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে এর যোজনী 1, এভাবে কিন্তু আসলে চিন্তা করা হয়। যেমন তুমি সোডিয়ামের যোজনী 1 কেন বলো কত, এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, এ যদি নিয়নের মতো হতে চায় তাহলে ওকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হয়, এই কারণে ওর যোজনী হচ্ছে 1। তো এগুলো থেকে কিন্তু আসলে যোজনী খুবই সহজেই চিন্তা করা যায়। এখন তুমি বলতে পারো ভাই যেগুলোর পরিবর্তনশীল যোজনী আছে তাদের ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এটা তো একটা ব্যাপার কিনা। যেমন আয়রনের ক্ষেত্রে যোজনী হচ্ছে 2, 3, এটা কিভাবে আপনি বলবেন? যেগুলোর আসলে পরিবর্তনশীল যোজনী আছে সেগুলো আমরা জৈব দেখে আসলে ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? এই ব্যাপারগুলোকে আমি আস্তে আস্তে আসলে বলবো আর কি, যে কীভাবে হয়। তারপরে যোজনীটাকে এখানে আমি স্কিপ রাখলাম, শুরুতে আসলে বলতেছি না যে যোজনী ব্যাপারটা আসলে কি। জাস্ট তোমরা মনে রাখো যে কোনো একটা যে যৌগ গঠন করলো, এই যৌগ গঠনের জন্য যোজনী সব থেকে মুখ্য ভূমিকা পালন করে, বুঝছো? ধরো তুমি একটা মনে করো বিজনেস দাঁড় করাতে চাও তোমরা শেয়ারে, তাহলে শেয়ারে বিজনেস দাঁড় করালে প্রথম টার্গেট কি, দেখে কতটুকু আসলে টাকা দিচ্ছে, তাই না? সেই ধরো কেউ দিল হচ্ছে 50,000, কেউ আর একজন দিল 50,000, ধরো বিজনেস তারা করবে। তো এই যে বিজনেস তারা শুরু করলো, এই যে শেয়ার করলো, টাকাটা শেয়ার করার ফলে তার একটা বিজনেস দাঁড় হইলো। তেমনই কোনো একটা যৌগ গঠনের ক্ষেত্রে এই আমাদের যে যোজনীগুলো আছে, এই যোজনীগুলোকে আসলে শেয়ার করা হয়। কথা কি বুঝছো? শেয়ার করে একটা যৌগ গঠন করা হয়। এটা আমি তোমাদের কি পরবর্তীতে আসলে জানাবো যে ব্যাপারটা আসলে কি। আচ্ছা, এখান থেকে আসলে তোমরা পড়বাটা কি, এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে প্রতীক থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে ল্যাটিন নাম যেগুলো আছে, বুঝছো? তার মানে এগুলো কিন্তু তোমাকে করতে হবে। এটা কিন্তু আমার আসলে মুখস্থ করে দেওয়ার আসলে দায়িত্ব না, বুঝছো? তার মানে এটা আসলে তোমাদের করতে হবে যে মৌলের ল্যাটিন নামগুলো কি। হ্যাঁ, যেমন এখানে আছে তোমার হচ্ছে AU গোল্ড, তারপর হচ্ছে যে কে, তারপর হচ্ছে তোমার AG, তারপর হচ্ছে যে PB, যে কয়েকটা আছে তোমরা আসলে এখান থেকে পড়বা। প্রিভিয়াস দিতে আসলে কিন্তু ডুয়েটে আসলে এখান থেকে কোশ্চেন আসছে। কথা কি বুঝছো? ওকে, তাহলে এখন বিষয় হচ্ছে যে তোমরা লেডির নামগুলো তাহলে নিজেরাই পড়বা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে টার্গেট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 118টা মৌল থেকে অন্তত তোমাদের, আমি শুরুতেই বলছি কি অ্যালফাবেট আমাদের চিনতে হয়, তাই না? তাহলে তোমাদের অন্তত 1 থেকে 40 পর্যন্ত এটা আসলে তোমাদের জানতে হবে।
সিরিয়ালি, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা এবং সাথে হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে এই পর্যন্ত তাহলে কাজ কী কী থাকলো তোমাদের? মৌলের ল্যাটিন নামগুলো পড়তে হবে, তারপর 1 থেকে 40 পর্যন্ত মৌলের আসলে সিরিয়ালি তো পড়বাই, অলরেডি হয়তো তোমরা পড়ছো। তারপর হচ্ছে যে তোমাদের যেটা লাগবে পারমাণবিক ভর পড়তে হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু পারমাণবিক ভর আসলে পারা যায় শর্টকাটে, এটা আমি পরবর্তীতে আসলে বলবো যে কীভাবে আসলে 1 থেকে 20 পর্যন্ত সাধারণত যেগুলো আসলে তোমার জোড় সংখ্যক আসলে হয় সেগুলোকে আসলে 2 দ্বারা গুণ করলেই আসলে হয়, যেগুলো আসলে বেজোড় সংখ্যক সেগুলো হচ্ছে 2 দ্বারা গুণ করে 1 যোগ করতে হয়, ঠিক আছে। এরকম কিছু নিয়ম আছে, এগুলো আমি তোমাদের বলবো। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসলে বুঝলাম যে লেডির নাম পড়তে হবে এবং ওটা পড়তে হবে। এখানে আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে কি, সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এগুলো তোমাদের আসলে হোমওয়ার্ক থাকলো, এগুলো তো তোমরা পড়বাই। তাহলে এ জায়গায় কিন্তু আমাদের কথাবার্তা আছে আটকেই, এ জায়গায় থাক। তার আগে আমরা আরেকটা জিনিস পড়ে আসি, সেটা হচ্ছে যে যৌগমূলক। এটা তো নাম শুনছো তাই না? যৌগমূলক নাম না শুনলেও চলবে, এখন শুনলেও চলবে। ওকে, তা যৌগমূলক ব্যাপারটা আসলে কি? তাহলে যৌগ মানে কি কত? একাধিক মৌল থাকবে, এটা তো বুঝছো তাই না? তাহলে একাধিক মৌল থাকবে, কিন্তু এখানে আরেকটা কথা অ্যাড আছে, সেটা হচ্ছে মূলক কথাটা আবার অ্যাড আছে। যৌগ থাকলে তো এমনিই বলে ফেলতা যে ভাই একাধিক মৌলের সমন্বয়ে যৌগ তৈরি হয়, ফাইন, শেষ। কিন্তু এখানে যৌগ বা সাথে আছে মূলক, তার মানে একাধিক মৌল থাকবে, তার সমন্বয়ে যৌগ তৈরি হবে। কিন্তু এই মূলক থাকার কারণে এটা বুঝতে হবে যে এখানে এটা দ্বারা বলছে মৌল, এবং তারা যে যৌগ গঠন করলো, করার পরেও তার একটা মৌলের মতোই আচরণ করবে। কথা কি ক্লিয়ার? ধরো আমি একটা যে যৌগমূলক লিখি, যেমন হচ্ছে তোমার NH4+, এটাকে কি বলা হয়? অ্যামোনিয়াম, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে দেখো, এই যে আসলে যৌগমূলক, এটা তুমি কীভাবে আসলে বুঝবা, বা এটা তোমার পড়ে আসলে লাভটা কী হবে? এখন মনে করো তুমি একটা জিনিস তোমাকে পড়তে দিয়েছি, তুমি পড়তেই আসো, কিন্তু তুমি লাভটা না বুঝো যে এটা আমার পরবর্তীতে কী কাজে লাগবে, এটা তো জানতে হবে তাই না? দেখো আমি কি বললাম যে যৌগ বলতে আমরা বুঝাই যে একাধিক মৌল। তাহলে দেখো তো এখানে একাধিক মৌল আছে অবশ্যই। তারপর একটা কথা আছে মূলক। মূলক মানে আলটিমেটলি আমরা বুঝেছি যে মৌল, যে একাধিক মৌলের সমন্বয়ে যৌগ হচ্ছে, কিন্তু তার কাজ হচ্ছে কি? মৌলের মতো আচরণ করা। তার কাজ কি হচ্ছে? মৌলের মতো আচরণ করা। যেমন একটা ধরো মৌল আমি লিখলাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম যে কাজ করবে এরাও হচ্ছে ওই রকম টাইপেরই কাজ করবে। কথা কি ক্লিয়ার? তো এখন দেখো কীরকম ভাবে তুমি আসলে এটা পড়ে তোমার লাভটা কী হবে। ধরো আমি লিখলাম হচ্ছে তোমার, আপাতত তোমাদের এমনি জাস্ট আমি বোঝাচ্ছি, অ্যামোনিয়াম ক্লোরাইড লিখলাম, হ্যাঁ। এর সাথে ধরো আমি কোনো কিছুর একটা বিক্রিয়া দিব, ধরো আমি দিলাম হচ্ছে তোমার, ধরো আমি দিলাম সোডিয়াম ফ্লোরাইডের। এখন তো তোমাদের আমি বিক্রিয়া বোঝাচ্ছি না, বুঝছো, আমি বোঝাচ্ছি যে এটা পরে তোমার লাভটা কি বা কেন তুমি আসলে পড়বা। এখন দেখো তুমি যদি এটা না বুঝো যে এটা ওভারঅল একটা যৌগের মতো মৌলের মতো আচরণ করে, তাহলে তুমি কীভাবে চিন্তা করতে পারো বিক্রিয়াটাকে? তুমি চিন্তা করতে পারো হচ্ছে নাইট্রোজেনের সাথে আমি তো ফ্লোরিন যোগ করতে পারি, অথবা আমি হচ্ছে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন যোগ করে দিই, কারণ হাইড্রোজেন ফ্লোরাইডও হয়। হ্যাঁ, তুমি আবার চিন্তা করতে পারো অন্য কিছু, মানে যে কোনো কিছু চিন্তা আসতে পারে। কিন্তু যখন তুমি বুঝবা যে অ্যামোনিয়াম এটা একটা যৌগমূলক, এই তো একটা মৌলের মতো আচরণ করে, তাহলে ভাঙলে এই একটা অংশ ভেঙে যাবে এবং এই একটা অংশ ভেঙে যাবে, এবং এখানে এই একটা অংশ ভাঙবে, এখানে এই একটা অংশ ভাঙবে, তাই কি না? তার মানে এখানে যে বিক্রিয়াটা ঘটতে পারে সেটা হতে পারে হচ্ছে তোমার অ্যামোনিয়াম ফ্লোরাইড এবং হচ্ছে তোমার হতে পারে সোডিয়াম ক্লোরাইড। কথা কি বুঝছো? এখন তুমি যদি না বুঝো যে এটা একটা যৌগমূলক, তাহলে কিন্তু তুমি ভেপা টাকা খেয়ে যাবা যে কখন কোটার সাথে আমি যুক্ত করবো। এখানে তো আমার হাইড্রোজেন ফ্লোরাইডও তো আছে, এটাও তো তৈরি হতে পারে। তাহলে যৌগমূলক জানার ব্যাপারটা কি বুঝছো, কেন জানতে হবে? তুমি যদি বিক্রিয়া ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে যৌগমূলকগুলো আসলে চিনতে হবে যে কোনটা আসলে যৌগমূলকের একটা করে অংশ। কথা ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, তার মানে এইটা হচ্ছে আসলে যৌগমূলক জানার আসলে বিষয়। এখন যৌগমূলক ওখানে অনেকগুলো আছে, ঠিক আছে, এগুলো আসলে জানতে হবে, এবং ওর উপরে যে চার্জ দেওয়া থাকবে ওটাকে দ্বারা আসলে যোজনী আসলে প্রকাশ করে। কথা বুঝছো? যেমন এখানে প্লাস, তার মানে হচ্ছে ওর যোজনী হচ্ছে কত? 1, বুঝছো? তোমরা কোথাও দেখবা যে 2 মাইনাস আছে, এরকম আছে, তার মানে ওর যোজনী হবে 2, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন ডুয়েট পরীক্ষায় এরকম আসছিল যে 3টা হচ্ছে তোমার ধনাত্মক যৌগমূলকের নাম লিখো, 3টা ধনাত্মক যৌগমূলকের নাম লিখো। ধনাত্মক মানে কি? পজিটিভ চার্জযুক্ত। তোমরা দেখবা যে ওখানে 2টা মনে হয় দেওয়া আছে কমন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম, আর একটা হচ্ছে কি কত? PH4+, ফসফোনিয়াম। এখন 2টা কিন্তু তোমরা কমন ভাবে জানো, আসছিল কটা? 3টা। আর একটা আছে সেটা হচ্ছে H3O+, যেটাকে বলা হাইড্রোনিয়াম। এটার নাম কি? এটা হচ্ছে হাইড্রোনিয়াম। এটা হয়তো পড়ছো তোমরা, তাই না? দেখছো হাইড্রোনিয়াম, তাই না? তাহলে এটাও আসলে যদি তোমাকে কখনো বলে যে 3টা ধনাত্মক যৌগমূলকের নাম লিখো, তাহলে তুমি 2টা জানো, আর একটা হচ্ছে হাইড্রোনিয়াম। বুঝছো কথা? তাহলে এরকম কোশ্চেন আসলে আশা করি পারবা, তাই না? তাহলে যৌগমূলক কেন পড়তে হবে বুঝছো? ওকে, তাহলে সামনের দিকে যাই নাকি? ওকে, তাহলে আমাদের দেখো সর্বশেষ কথা কোথায় ছিল? পরমাণু অবিভাজ্য। এটা কার কথা?
জন ডাল্টনের আসলে কথা ছিল, ঠিক আছে। এর পরবর্তীতে আসলে কথাগুলো কি, তাহলে এর মাঝে আমরা কি বললাম, দেখো শুরুতে বললাম, যেটা আমি আবারও বলতেছি, শুরুতে বললাম হচ্ছে পদার্থ কি, তারপর হচ্ছে দেখলাম যে পদার্থর আসলে প্রকারভেদগুলো। পদার্থের প্রকারভেদে আমরা যেটা বুঝলাম যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, ঠিক আছে। এই কণাগুলোকে আমরা দেখলাম যে এগুলো হচ্ছে এগুলোকে আমরা আবার কণাগুলোকে অণুতে আসলে ভাগ করে ফেললাম, অণুকে ক্ষুদ্র করলে আমরা আবার পরমাণু পাইলাম, এবং পরমাণুর সর্বশেষ কথাবার্তা ছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। এর মাঝে যেটা দেখে ফেললাম যে আমরা জানি আমাদের প্রকৃতিতে যতগুলো মৌল আছে তাদেরকে আমরা 118টাতে ভাগ করে ফেলছি সর্বশেষ আসলে আবিষ্কৃত অনুযায়ী। এগুলার আমরা দেখলাম যে এগুলাকে কীভাবে আসলে আমরা শর্টকাটে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা বলি প্রতীক। এবং একাধিক মৌল যখন যুক্ত হবে সেগুলোকে বলে হচ্ছে সংকেত, এটাকে আমরা কীভাবে আসলে প্রকাশ করতে পারি। এবং তোমাদের আমি এখান থেকে বলতে বললাম যে সবগুলোই আসলে এরকম না যে হচ্ছে যে ইংরেজি ভাষা থেকেই মূলত এদেরকে শর্টকাটে প্রকাশ করা হয়, যে কিছুগুলো আছে কি লেডির নাম থেকে, যেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপর হচ্ছে বললাম যে 1 থেকে 40 পর্যন্ত তোমাদের কি পড়তে হবে, মৌলগুলার সিরিয়ালি আসলে পড়তে হবে, ওকে। এরপর হচ্ছে তোমাদের বললাম যে ভাই যৌগমূলক আসলে পড়তে হবে, যৌগমূলকগুলো পড়লে লাভ কি সেটাও আসলে তোমাদের দেখালাম, যে তুমি যত যৌগমূলক ভালো চিনবা, ভালো বুঝবা, বিক্রিয়া করা তোমার জন্য তত বেশি ইজি হবে। কথা ক্লিয়ার? তা এর পরবর্তী কথাই হচ্ছে যে পরমাণু অবিভাজ্য। আমাদের কেন এই টার্গেটগুলো, টার্গেট হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জায়গা পর্যন্ত আসলে যাওয়া। কেন? কারণ কেমিস্ট্রির আলোচনাই হচ্ছে ক্ষুদ্রতম বস্তু নিয়ে। কথা ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, কিন্তু এর বাইরে আসলে গিয়ে রাদারফোর্ড, চ্যাডউইক এরা আসলে দেখাইছে যে না, আসলে পরমাণু অবিভাজ্য না, একে আমরা আরও ভাগ করতে পারি, আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি আর কি। সেগুলোকে আসলে বিভিন্ন কণিকা দ্বারা আমরা আসলে ডিফাইন করতে পারি। এর পরবর্তীতে যে ব্যাপারগুলো আসছে আর কি, আমি অনেক বিস্তারিতভাবে বলতেছি না ওগুলো, ঠিক আছে। এগুলোকে আসলে আবার পরমাণুকে আসলে 3টা কণিকায় ভাগ করা যায়। একটা হচ্ছে কি কত, একটা হচ্ছে তোমার স্থায়ী কণিকা, ঠিক আছে, একটা হচ্ছে তোমার স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে তোমার অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে তোমার কি কম্পোজিট কণিকা। কথা কি ক্লিয়ার? তার মানে আমরা পরমাণুকে শুধুমাত্র জন ডাল্টন যে বলছিল অবিভাজ্য, এটা আসলে ওই সময় আসলে ভুল প্রমাণ হয়ে যায় যে না, আমরা আসলে পরমাণুকে আরও কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আসলে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কথা কি ক্লিয়ার? আপনার কি বোরিং হচ্ছে নাকি? ওকে, আচ্ছা। তাহলে আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে আমাদের পরমাণু আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত, একটা হচ্ছে স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। আচ্ছা, এখন যদি আমি বলি যে ভাই স্থায়ী কণিকা বলতে আসলে কি বোঝো? স্থায়ী বলতে আমরা এটাকে আসলে তুলনা করতে পারছি বেস্ট ফ্রেন্ডের সাথে। বেস্ট ফ্রেন্ড কি, যে সবসময় আমার কাছাকাছি অবস্থান করে, সবসময়ই থাকে, তাই না? এখন কথা হচ্ছে যে আবার কিছু থাকে হচ্ছে তোমার কমন কিছু ফ্রেন্ড থাকে, বা তুমি হচ্ছে যে তাদের সাথে হয়তো বা বছরে ঈদে, হ্যাঁ, কোনো উৎসবে আসলে কথাবার্তা হয় আর কি, বুঝছো? তারপরে সেগুলোকে আমরা অস্থায়ীর সাথে তুলনা করতে পারি। আবার হতে পারে কম্পোজিট কণিকাকে তুমি তুলনা করতে পারো হচ্ছে যে ধরো বিদেশে কোনো বন্ধুর সাথে তোমার কোনোভাবে পরিচয় হয়েছে, হ্যাঁ, বা কোনোভাবে হয়তো এখানে অনেকের সাথে ফার্স্ট টাইম পরিচয় হচ্ছে, দেখা যাবে চান্স পাইলা হয়তো পরিচয় বেড়ে গেল, না পাইলে হয়তো বা জীবনে আর কোনোদিন কথা নাও হতে পারে, তাই কিনা? ওগুলোকে আমরা কম্পোজিটের সাথে আসলে তুলনা করতে পারি। তাহলে কথা হচ্ছে স্থায়ী কণিকা মানে কি, যেটা সবসময়ই কোনো একটা পরমাণুর মধ্যে উপস্থিত থাকবে। কথা কি ক্লিয়ার? ওকে। তাহলে অস্থায়ী কণিকা কি, যেগুলো আসলে পরমাণুর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর কম্পোজিট কণিকা হচ্ছে যে এটা অত অনেক, মানে যেগুলোর মৌল হচ্ছে তোমার সাধারণত তেজস্ক্রিয় মৌল 92 এদিকের যে মৌলগুলো, ওগুলোর মধ্যে আসলে কম্পোজিট কণিকা আসলে পাওয়া যায়। কথা কি ক্লিয়ার? তাহলে এখন কথা হচ্ছে এখান থেকে ভাই কোশ্চেন কি আসতে পারে? তাহলে দেখো স্থায়ী কণিকাগুলো আবার হচ্ছে কয় ধরনের, কত? 3 ধরনের। ওকে, ফাইন। একটা হচ্ছে তোমার ইলেকট্রন, আর একটা হচ্ছে তোমার প্রোটন, আর একটা হচ্ছে তোমার কি নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে স্থায়ী কণিকা। এখন অস্থায়ী কণিকাগুলো আবার কি? অস্থায়ী কণিকা অনেকগুলো আছে, প্রায় এর সংখ্যা কতটি কত? প্রায় হচ্ছে 100টি। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ আসতে পারে যে অস্থায়ী কণিকার সংখ্যা কতটি, প্রায় 100টি, ঠিক আছে, একটু মাথায় রাখবো আর কি, ঠিক আছে। এখন অস্থায়ী কণিকাগুলো তো অনেকগুলো সংখ্যা, এর মাঝে আমরা কয়েকটা অন্তত জেনে রাখা উচিত। যেমন আমি যদি এখানে একটু লিখে দিই অস্থায়ী কণিকাগুলোর সংখ্যা আর কি, সেটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে তোমার অস্থায়ী কণিকাগুলোর ক্ষেত্রে হচ্ছে পজিট্রন, তারপর হচ্ছে নিউট্রন, তো ওখানেই বোসন, মেসন, নিউট্রিনো তুমি বলতে পারো আর কি, নিউট্রিনো, তারপর এন্টি নিউট্রিনো, এগুলো আসলে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা উদাহরণগুলো অন্তত জানলা। আর কম্পোজিট কণিকা হচ্ছে 2টা, ঠিক আছে। একটা কি কত, একটা হচ্ছে তোমার আলফা কণা, আর একটা হচ্ছে কি কত, ডিউটেরন কণা, তাই না? কথা বুঝছো?
আচ্ছা তা ভাই তাহলে এগুলো পড়ে আমাদের লাভ কি? সবসময় কিন্তু আমরা লাভেই খুঁজি, তাই না? এখন মনে করো যে তুমি এই যে পড়াশোনা করতেছো, তুমি যদি বলো যে ভাই আমি শিক্ষার জন্য পড়তেছি, এটা কি সত্যি কথা? দিন শেষে টার্গেট কি? দিন শেষে টার্গেট হচ্ছে যে টাকা কামাই করতে হবে, তাই না? এটাই হচ্ছে লাভের কথা আর কি। তো এই যে তুমি এগুলো পড়তেছো যে ভাই এগুলো পড়ে আমার আসলে লাভ কি হবে, তুমি কেন পড়তেছো? লাভ প্রধান কথা হচ্ছে যে কেমিস্ট্রিতেও একটা ভালো মার্ক পাইতে হবে, আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য এটাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কেমিস্ট্রি পড়ে যাতে আমি অন্তত একটা ভালো একটা মার্ক আসলে অ্যাচিভ করতে পারি। ভালো মার্ক পাইলে আমার কী লাভ হবে? আমি ডুয়েটে চান্স পাবো, তাই কি না? এটা হচ্ছে বিষয়। তো এই যে আমরা এগুলো লিখলাম, এগুলোর পিছনে আসলে লাভটা কি? এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আসলে জানি, ঠিক আছে? তাহলে এখান থেকে ধরো আমি একটা কোশ্চেন মনে করো লিখে দিলাম, এখানে লিখে দিই, হ্যাঁ, যে নিচের লিখে দিলাম হচ্ছে তোমার অস্থায়ী কণিকা, নিচের কোনটি হচ্ছে তোমার অস্থায়ী কণিকা। ধরো অপশন হিসাবে আমি রাখলাম হচ্ছে ইলেকট্রন, অপশন হিসাবে ধরো রাখলাম হচ্ছে প্রোটন, অপশন 3 হিসাবে ধরো রাখলাম হচ্ছে তোমার পজিট্রন, অপশন ধরো 4 হিসাবে রাখলাম হচ্ছে তোমার আলফা কণা। কথা বুঝছো? তাহলে কি হবে কত? পজিট্রন তোমরা বুঝতেই পারতেছো। হ্যাঁ, তার মানে এরকমভাবে তোমাকে আসলে এখানে চিন্তা করতে হবে। সংজ্ঞা আসলে আসবে না যে স্থায়ী কণিকা কি, অস্থায়ী কণিকা কি বা কম্পোজিট কণিকা কি, এই সংজ্ঞা আসবে না। বাট হয়তো বা এমসিকিউ আসলে এরকম টাইপের একটা এমসিকিউ আসতে পারে। কথা ক্লিয়ার? বা এখানে ধরো আমি বলছি যে অস্থায়ী কণিকা, ধরো কোশ্চেনে আসলো নিচের কোনটি কম্পোজিট কণিকা হিসেবে কাজ করে। কথা কি বুঝছো? সবাই ক্লিয়ার যে তোমাদের আসলে কি পড়তে হবে বা কতটুকু পড়া দরকার? এখন তুমি সারাদিন মনে করো মুখস্থ করতেছো স্থায়ী কণিকা কাকে বলে, অস্থায়ী কণিকা কাকে বলে, এটা তো পড়ে আসলে লাভ নেই। আসলে কতটুকু পড়া দরকার সেটা আসলে আমাদের জানা উচিত আর কি। তার মানে এখান থেকে তুমি যদি উদাহরণগুলো পড়ো তাহলে মনে করো ক্লিয়ার। বুঝছো সবাই? তাহলে এটা সামনের দিকে গেলাম আর একটু, ওকে? তাহলে এগুলো ভাই এখান থেকে শেষ। তা এখন বিষয় হচ্ছে দেখো তো, আমরা জীবনে আসলে কাদের নিয়ে আসলে চিন্তা করি? যারা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড, তাই কি না? তাহলে এখন আমাদের পড়াশোনা থাকবে এগুলো অস্থায়ী কে কোথায় কবে ছিল এগুলো নিয়ে চিন্তা করা আমাদের সময় আছে? বা কম্পোজিট কণিকা কে কবে কার সাথে পরিচিত হয়েছে এটা তো দেখার সময় নেই। আমাদের এখন সময় হচ্ছে দেখার হচ্ছে স্থায়ী কণিকা। তাহলে আমরা এখন পড়বো কি নিয়ে? স্থায়ী কণিকা। তার মানে বাকি এগুলোতে ছিল এগুলো আমরা জীবনে চলার পথে কোনোদিন হিসাবও করি না, ওদেরকে নিয়ে আর পড়বো না, শেষ ওগুলো। তাহলে আমরা পড়বো এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে দেখো আরও বেশি ক্ষুদ্রের দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি, তাই না? ওকে, তাহলে মিশে এলাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের পড়াশোনা কী হবে কত? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে। তাহলে তোমরা কি বুঝতেছো তো ভাই সিকোয়েন্সিয়ালি আসলে কোত্থেকে আমরা কোথায় যাচ্ছি? ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যেটা পড়বো এইটুকু পড়েই আজকে ইন্ট্রোটা শেষ করবো আর কি, ইন্ট্রো ক্লাস। এরপর নেক্সট ডেতে আসলে তোমাদের যেটা খুবই ভয়ভীতিকর বিষয় ওটা নিয়ে আসলে আমরা পড়বো। হ্যাঁ, কি সেটা? কোয়ান্টাম সেট। ওকে, এখন কথা হচ্ছে তাহলে দেখো আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ইলেকট্রন, তারপর হচ্ছে তোমার প্রোটন, তারপর হচ্ছে তোমার নিউট্রন। আচ্ছা, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে হচ্ছে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো তো? ওকে, তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা যেটা বুঝবো আর কি সেটা হচ্ছে যে ইলেকট্রনের আসলে চার্জ কি, এর আসলে ভর কি, ঠিক আছে? এতটুকু আমরা আসলে দেখবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যদি এর কথা চিন্তা করি তাহলে ইলেকট্রনের ভর কত হচ্ছে কত? 1.67। এটা তো হচ্ছে চার্জ আর কি, সরি এটা যেহেতু চার্জ লিখছি তাহলে চার্জ নিয়ে আসলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা জানলে এটা হচ্ছে চার্জ। হ্যাঁ, যেহেতু চার্জ নিয়ে লেখা হয়েছে তাহলে চার্জ, এটা হচ্ছে তোমার চার্জ, ঠিক আছে? তুমি দেখো ভালো করে, এটা হচ্ছে চার্জ। আচ্ছা, এরপর হচ্ছে এখানে চার্জ হচ্ছে কি 1.67 ইন্টু 10⁻⁻ হচ্ছে 19, এটা হচ্ছে এর চার্জ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার নিউট্রন। মানে আমি এটা দ্বারা এটা বোঝা যাচ্ছে যে ক্লাসটা যাতে আসলে প্রাণবন্ত হয়। তোমরাও আমার কিছু বললা তাহলে তো ভালো লাগবে, আমি বলতেই আছি তোমরা চুপ করে আছো রোবটের মতো আর কি, এটা তো আসলে ক্লাস হইল না, ঠিক আছে? ক্লাসে একটু যদি প্রাণবন্ত না হয় তাহলে ভালো লাগবে? ওকে, আচ্ছা, নিউট্রনের তাহলে চার্জ কি কত? 0। ওকে, এখন কথা হচ্ছে তাহলে এই একটা ব্যাপার আর কি। এখন বিষয় হচ্ছে দেখো তোমরা কি আপেক্ষিক বিষয়ের উপর আসলে আপেক্ষিক কি ব্যাপারটা এটার উপর পরিচিত? আপেক্ষিক বলতে আমরা কি বুঝি? না, আপেক্ষিক ভরের কথা জিজ্ঞেস করিনি, শুধুমাত্র আপেক্ষিক ব্যাপারটা বুঝি কিনা? বুঝি না, তাই না? এবারও তাহলে আমি বলতেছি আর কি, আপেক্ষিক ব্যাপারটা আসলে কি বোঝায়? আপেক্ষিক মানে বোধহয় কারোর সাথে কারো তুলনা করা। ধরো আমি মনে করো এই দুই ভাইয়ের মধ্যে তুলনা করছি যে ভাইয়ের বয়স এর থেকে হচ্ছে 6 মাসের কম বা 6 মাসের আসলে বেশি, ঠিক আছে? তার মানে কারো একটা সাপেক্ষে আরেকটার আসলে তুলনা করা, তাই না? এখন ধরো তোমরা ফিজিক্সে খুব সুন্দর সুন্দর উদাহরণ পারো যে দুই বন্ধু আসলে বাসের মধ্যে তাদের একজন বাইরে দাঁড়াই আছে, তাহলে তার সাপেক্ষে দুই বন্ধুতে বাসে যাচ্ছে তারা কি গতিশীল। এখন দুই বন্ধুতে বাসের ভিতরে বসে আছে তারা দুজনের সাপেক্ষে তারা কি স্থিতিশীল, এরকম উদাহরণ পড়ছো না? তার মানে আপেক্ষিক ব্যাপারটা হচ্ছে কারো সাপেক্ষে কারো তুলনা করা। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আমরা এদেরকে চার্জগুলোকে কেন
এর ক্ষেত্রে হচ্ছে যে আমি লিখি হচ্ছে যে ধরো -1, তারপর হচ্ছে যে +1, এখানে শূন্য কেন কত লিখতে পারি, কারণ দেখো এদের মধ্যে যদি আমি তুলনা করি, এদের এবং এদের মনে করো যে চার্জের পরিমাণটা সেম, কিন্তু খালি পরিবর্তনটা কত কোথায়, এর সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস আছে, এবং এটা তো শূন্য। তার মানে এগুলোকে যদি আমরা একটু তুলনার ক্ষেত্রে নিয়ে চলে আসি, যে এই দুটোকে তুলনা করলে পার্থক্য শুধুমাত্র হচ্ছে কি মাইনাস এবং প্লাসের, তাহলে এই কারণে এটাকে আমরা লিখতে পারি -1 বা শুধুমাত্র মাইনাস, অথবা হচ্ছে +1 বা শুধুমাত্র প্লাস, এবং এটা তো শূন্য, শুধু শূন্য তো শূন্যই, এখানে তো কোনো কিছু করার নেই, তাই না? তাহলে এটাই হচ্ছে মূলত চার্জকে আমরা শর্টকাটে এইভাবে কিন্তু অনেক সময় লিখি। এই কারণে বলি যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তারপর প্রোটনের চার্জ পজিটিভ, আর হচ্ছে নিউট্রনের চার্জ শূন্য। কথা ক্লিয়ার সবারই? চার্জ ব্যাপারটা ক্লিয়ার কি ভাই? ওকে, তাহলে সামনের দিকে যাই। হ্যাঁ, তাহলে মিশিয়ে দিলাম চার্জটা। আচ্ছা, তাহলে আমাদের চার্জের ব্যাপারটা গেছে, এরপর হচ্ছে আমরা ভরের ব্যাপারটা নিয়ে আসি। ঠিক আছে, ভরের ক্ষেত্রে এর ভর হচ্ছে 9.11 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, 9.11 × 10⁻24 গ্রাম। আর প্রোটনের ভর মনে হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম। আর এর ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। বুঝছো, এগুলো কেজিতে হলে হয়তো 10⁻27 হবে আর কি সবগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভর, তাহলে এটা তো মান আর কি। এরপরে এগুলোকে আবার লেখা আপেক্ষিক ভর অনুযায়ী। এখন আপেক্ষিক ভর আমরা কিভাবে বের করবো? এখন তোমরা এখান থেকে আমারে বলো তো যে কোনটার ভর সব থেকে কম, তোমরা কি বলো? কোনটার ভর সব থেকে কম, মানে দেখে গাও, মানে সংখ্যাটা দেখে গাও। কেউ একজন বলছে ইলেকট্রন, ভাইও বলছে ইলেকট্রন, আর অন্য কোনো দল নেই? তোমরা নিরপেক্ষ? আর দেখি কও, অন্তত একটা টাকায় তো ভোট দেওয়াই যায় না। আচ্ছা দেখ, সব থেকে ভর আসলে কম হচ্ছে ইলেকট্রনেরই। কেন? তুমি ভাবতে পারো যে ভাই 9.11, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই আচ্ছা এখানে মানে 10⁻24 না, আচ্ছা এই জায়গায় আসলে ভুল হয়েছে। ওকে, যাই হোক, তো এখানে আসলে 10⁻28। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে এবার ঠিক আছে। ওকে, তা এর ভর সব থেকে কম কেন? কারণ এর উপর আসলে কি ইনভার্স আসলে দেওয়া আছে অনেক বেশি। ঠিক আছে, ইনভার্স যত বেশি থাকবে সে তত বেশি ছোট। তো এখন দেখো এই দুটার মধ্যে, প্রোটন এবং নিউট্রনের মধ্যে এদের ভর কিন্তু দেখো প্রায় সেম, মানে একই বলা যায়। তা আমরা যদি একটু এদের আপেক্ষিকতার দিক থেকে তুলনা করি, তাহলে এরা একই না? তাহলে এদেরকে আমি ধরতে পারি যে একে আমি ধরতে পারি 1, একেও আমি ধরতে পারি 1, যদি একই ধরনের মান আর কি। ঠিক আছে, তাহলে আমি ধরতে পারি 1। এখন কথা হচ্ছে এটার সাথে যদি আমি এদের তুলনা করি, তাহলে কি হয়? এটা এত বেশি পরিমাণ ক্ষুদ্র, তুমি যদি 1837টাকে একসাথে করো, তাহলে এটা হবে এদের একটার সমান। মানে 1837টা ইলেকট্রনকে যদি তুমি একসাথে করো, তাহলে তো সেটা কার সমান হবে? সেটা একটা প্রোটন অথবা একটা নিউট্রনের সমান হবে। কথা ক্লিয়ার? তাহলে 1837টাকে যদি আমরা একসাথে করি, তাহলে সেটা হবে একটা প্রোটন অথবা নিউট্রন। কাদেরকে? সেটা হচ্ছে ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন কত ক্ষুদ্র, কথা কি বুঝছো না? বোঝো নাই? তাহলে আপেক্ষিক ভরটা কীভাবে বের করে বুঝছো? আপেক্ষিক ভরটা মোটো তুলনা করে আসলে বের করা। যেহেতু এদের সেম, তাহলে এদেরকে আসলে 1 লিখছি, আর ওটাকে আমরা লিখছি কত? 1837টাকে যদি তুমি একসাথে করো, তাহলে সেটা হবে একটার সমান আর কি। কথা ক্লিয়ার? বুঝছো? তাহলে ভর নিয়ে শেষ। হ্যাঁ, তাহলে সামনের দিকে যাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আর একটা বিষয় থাকে যে এদের অবস্থান আসলে কোথায়। যেমন এদের অবস্থান আসলে কোথায়, এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে অবস্থানের ক্ষেত্রে এটার ক্ষেত্রে বলা হয় যে এর অবস্থান হচ্ছে কি কক্ষপথে। আর এদের অবস্থান কোথায় বলা হয় কত? নিউক্লিয়াসে। এখন কথা হচ্ছে এগুলো তো ভাই আমরা চিনি না, এগুলো তখন চিনতে হবে যে কক্ষপথ কি বা হচ্ছে নিউক্লিয়াস কি, এগুলো তো আমাদের চিনতে হবে। তাহলে তো এটা চিনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারটা আসলে এখন একটু চিন্তা করি আর কি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে আমরা পরমাণু নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মডেল দিয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, বোরের পরমাণু মডেল আছে। তো এগুলো আসলে আমাদের জানতে হবে না, বা এগুলো থেকে কোশ্চেন আসে না বললেই আসলে চলে। তো ওগুলো দিকে আমরা যাবো না, বাট আমরা একটু ফোকাস করবো আর কি যে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে। ঠিক আছে, তোমরা যারা ছোটোকালে 9-10-এ পড়ছো, ঠিক আছে, বা যারা পড়েও নেই, কোনো সমস্যা নেই, এখন শোনো আর কি। তো ওই সময় একটা কোশ্চেন খুবই আসতো। কি কোশ্চেন ছিল এরকম যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয় কেন? ওদের সীমাবদ্ধতা ছিল আর কি। যাই হোক, ওগুলোর দিকে আমি যাচ্ছি না। তবে রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হতো কি সৌর মডেল। এটা তো পড়ছো। কেন সৌর মডেল বলা হয়তো কাউ তো? কারণ উনি এইটা ওনার বলছিল এরকম যে সূর্যকে কেন্দ্র করে এর চারদিকে গ্রহগুলো যেভাবে আসলে ঘুরতে থাকে, তেমনইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারদিকে আসলে ইলেকট্রনগুলো আসলে ঘুরতে থাকে। কথা কি বুঝছো? তার মানে সূর্যকে ওই সময় ধরা হইতো একটা
কেন্দ্রের জায়গা, ধরো এটা হচ্ছে সূর্য, এর চারদিকে হচ্ছে বিভিন্ন গ্রহ আসলে ঘুরতে থাকে। ধরো এখানে হচ্ছে ধরো বুধ, তারপরে এখানে ধরো হচ্ছে শুক্র, হ্যাঁ, তারপর মঙ্গল, বৃহস্পতি, মানে বিভিন্ন আসলে গ্রহগুলো এর চারদিকে যেভাবে ঘুরতে থাকে, তেমনই নিউক্লিয়াসকে ধরো আমি ধরলাম যে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারদিকে কি করে, ইলেকট্রনগুলো আসলে ঘুরতে থাকে, এর চারদিকে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা একটা চিন্তা করে বলো যে নিউক্লিয়াস, তাহলে এটাকে আমি কি বললাম যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, তাহলে মানে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারদিকে কি করে, ইলেকট্রনগুলো আসলে ঘুরতে। এখন ব্যাপার হচ্ছে যে পরমাণুর মধ্যে থাকে কারা কারা, কোনো কিছু নাই, তাও 3টা তো অন্তত স্থায়ী কণিকা থাকে, তাই কি না? তাহলে এখন আমরা ইলেকট্রন সম্পর্কে তো আমরা অবগত যে ইলেকট্রনগুলো চারদিকে কক্ষপথে থাকে। তাহলে এখন বাকিটাকে, বাকি হচ্ছে 2জন, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে এরা কোথায় থাকবে, এরা অবশ্যই নিউক্লিয়াসে থাকবে। যদি এদের অবস্থান ডিপেন্ড করে দেওয়া নেই, আমরা জানি যে 3টা কেউ না থাকুক, অন্তত বেস্ট ফ্রেন্ড সবসময় থেকেই যায়। ব্যাপারটা এরকমই আর কি, যে ইলেকট্রন তো এর পরিচয় তো আমরা জানলাম, তাহলে আমাদের বাকি যে জায়গা যে 2টা, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এরা কোথায় থাকবে, থাকবে নিউক্লিয়াসে। তার মানে নিউক্লিয়াসে অবস্থান করে কারা, পরে হচ্ছে তোমার প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। কথা বুঝছো? তাহলে এই কারণে আসলে বলা হয় যে ইলেকট্রন অবস্থান হচ্ছে কক্ষপথে, প্রোটন এবং নিউট্রন অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। কথা বুঝছো? আমি কিন্তু আসলে তোমাদের শর্টকাটে একটা মানে জায়গায় নিয়ে আসতেছি যে কেন আসলে বলা হইলো, কেন বলা হয়নি এই কথাটা, এটাই আসলে বোঝাতে যাচ্ছি তোমাদের আর কি। কথা ক্লিয়ার? তাহলে সামনের দিকে যাই নাকি? ওকে, কি বলেন আপনারা? ওকে, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এগুলো তো আমরা বুঝলাম। তাহলে এগুলো থেকে আমরা অন্তত এই ব্যাপারটা বুঝলাম যে প্রোটন, নিউট্রন এবং যতটুকু আমি তোমাদের দেখালাম, এতটুকুই কিন্তু আসলে তোমাদের জানলেই চলবে আর কি, যে এদের ব্যাপারগুলো নিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শেষ তো করতেইছি আর কি, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, আমারও আসলে নিজেরও থিসিসের কাজ আছে আর কি। ওকে, এখন বিষয় হচ্ছে দেখো, তোমাদের আমি যতটুকু আসলে পড়ালাম, তাহলে পড়ানোর মধ্যে এতটুকুই আসলে ছিল, এর বাইরে তো আরও পড়াশোনা আছে। প্রথম 2-1টা ক্লাস আমি বলতেছি তোমাদের বোরিং লাগবে, স্বাভাবিক, বা যারা করছো তাদের ক্ষেত্রে। এখন অনেকে এগুলো জানো, তো তারপরেও পড়াচ্ছি কেন, আমরা আসলে শুরু থেকে শুরু করতেছি, যাই। ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে যে আমরা পরবর্তী দিনে আসলে যেগুলো পড়বো হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, এগুলো পড়বো আর কি। তারপরে পড়বো হচ্ছে যে আইসোটোপ, আইসোবার। এর পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে কোয়ান্টাম সেট আর কি। ঠিক আছে? তাহলে আজকে আসলে পড়া তেমন কিছু নাই, কিন্তু পড়া তোমাদের আসলে কাজ থাকলো যেগুলো, ওগুলো কিন্তু অবশ্যই পড়ে আসবে আর কি। ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমাদের আসলে সুবিধা হবে আর কি। ওকে, তো ঠিক আছে, আজকে এতটুকুই। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো আর কি।